মানে বাজার করা হলো না, চিংড়ি মাছ কিনে দৌড় দিছি। খাইতে হবে হলো পাঙ্গাস মাছ, তাই না? রোজা কি খাইতে হবে? বেশি বেশি পাঙ্গাস খাইতে হবে, শরীরে শক্তি পারবে। কি কক্সবাজার মানুষ, ঠিক আছে? ও কেন পাঙ্গাস হইতে হবে? তাই শরীরে তেল বাড়বে, তেল বাড়বো, তেল। হ্যাঁ, জুমের ক্লাস গুলো রেকর্ড করা থাকে, সবাই চুপ করেন, মানে একদম ধুমাইয়া খালি লিখতে থাকেন, ক্লিয়ার? আর আগামীকাল থেকে আমাদের পবিত্র মাহে রমজান, সবাই রমজানের পবিত্রতা আমরা রক্ষা করব। আর যাদের কোনো শারীরিক সমস্যা নাই তারা সবাই আমরা রোজা রাখার চেষ্টা করব। আগের যুগ একটা ছিল যে আমরা রোজা রাখতাম না, ভয়ে ভয়ে লুকে লুকে খাইতাম, এই কাজগুলো অনেক করছি, কিন্তু এগুলার এখন আর করা যাবে না। কারণ এখন আগে একটা ধারণা ছিল আমাদের গ্রামে যে বুড়া হইলে মনে হয় মানুষ মারা যায়, তাই না? ছোটবেলায় এটাই ভাবতাম যে বুড়া হইলে মানুষ মারা যায়। আগেও যে মানুষ মারা যায় এটা কিন্তু আমরা আগে জানতাম না। কেন জানতাম না? আগে এতগুলো রোড অ্যাক্সিডেন্ট ছিল না, এত রোগ ব্যাধি ছিল। আমি ছোটবেলা দেখতাম যে বুড়ো হয়ে গেলে মানুষ মারা যায়, তো কইতাম যে এটা বুড়ো হয়ে গেলে নামাজ পড়ুন, বুড়ো হয়ে গেলে রোজা রাখুন, বুড়ো হয়ে গেলে পুরো আগে মসজিদই পড়ে থাকুন, এরকম কিন্তু একটা ধ্যান ধারণা ছিল। কিন্তু আসলে এখন এই যুগে এসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে না, এটা আমাদের ভুল ধারণা। বাবার আগে সন্তান মারা যায়, মায়ের আগে সন্তান মারা যায়। আমরা যে কোনো সময় ইনস্ট্যান্ট, যে কোনো পরিস্থিতি আমরা যে কোনো সময় মরার জন্য প্রস্তুত, এটা হলো আসল কথা। এই জন্য এবার রমজানটা যে আমরা পাইছি এটা হলো সৌভাগ্য। আগামী রমজানটা যে আবার পাবো এটা এরকম কোনো নিশ্চয়তা নেই। এই যে তোমরা এখানে যে আমার স্টুডেন্ট ছিল, তোমাদের এই স্টুডেন্টদের ভিতরে গতবার আমাদের একটা স্টুডেন্ট ছিল, ও কিন্তু মারা গেছে, দেখো ও কিন্তু নাই। ওই মেয়েটার নামটা দেখো ভুলে গেছি, কিছুদিনের ভিতর নামটা ভুলে গেছি। ও কি করতো, ও মুর্শিদা, ও আসতো হঠাৎ, আমরা তখন সাতটায়, একদিন দেখলাম ও শাড়ি পরে আসছে। কি অবস্থা, তুমি এত সুন্দর করে শাড়ি পরছো কেন? আপনার একটু দেখানোর জন্য, মানে আমারে কি একটু দেখানোর জন্য। আমি যাক তাহলে ভালো, আসো একটু কোলাকুলি করি, ঠিক আছে? কয় না, প্রকাশ্যে করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, মানে অনেক ভালো মেন্টালিটির, অনেক ভালো। মানে ও এত কষ্ট পাইছে জীবনে, কষ্টটা হলো কি জানো, ওর হাজবেন্ড ওরা ডিভোর্স দিছিল। হাজবেন্ড ডিভোর্স দেওয়ার পর ভালো ফ্যামিলি মেয়ে, আর্মি ফ্যামিলির মেয়ে, অনেক লম্বা, তো একটু বাড়ি হলো পঞ্চগড়, না জানো এদিকে দিনাজপুরে, পঞ্চগড়। এত কষ্টটা পাইছিল যার কারণে ওর খুবই আর কি লাগতো। তা ও একবার আইসা আমাকে বলে কি, স্যার আমি আপনার সাথে যে দুষ্টমি করি আপনি কিছু মাইন্ড করেন? আমি না তো পয়সা সমস্যা কি জানেন, আমার এরকম একটা সমস্যা এবং আমি বেশি দিন মনে হয় বাঁচবো না। আমি কেন বাঁচবে না, কি গেছি? আমার হার্টের মনে হয় সমস্যা দেখা দিছে, ইন্ডিয়া গেছি, ট্রিটমেন্ট করাইছি। মানে ওই যে এমন একটা শখ পায় মানুষে, কিছু কিছু শখ এমন ভাবে লাগে যেগুলো আসলে কঠিন। তা আমি ওর বললাম তোর কিচ্ছু হইবে না, তুই থাক, তোর কিচ্ছু হবে না। ওর সাথে একদিন দেখলাম কি, একদিন আমার ক্লাসে অসুস্থ হয়ে পড়ে গেছে, পরে আবার ধরে ওরে হসপিটালে পাঠাইলাম, সুস্থ হইলো। এরপর আবার আসছে, তো শুধু ওইরকম মজা করতো। তো একদিন আমি কইলাম তুই এদিকে কি, আমি আমার হাতের আঙ্গুল করে টাইনে দিত, কয় দেন আপনার আঙ্গুলটা। ওরে ভাই এমন জোরে জোরে টান দেওয়া শুরু করছে, এবার কইছে তোর আমার আঙ্গুলটা আনার দরকার নাই, তুই পর। এরপরে আমি এমন কইলাম তোরে আমি কই, কারণ কি ওরে রাখ, আমাদের স্টাফদেরও বলে দিয়েছিলাম যে ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবা না, ও একটু ওইরকম মানুষ, ওরা কি রাখতে হবে, ওরা আনন্দে রাখতে হবে। আনন্দের, হার্টের রোগী যদি আনন্দে রাখে তাহলে ও কিন্তু কি ভালো থাকে, ওর মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। এরপর ওরে ও আনন্দ ফুর্তিতেই থাকতো, এরকম ওই নাস্তা আনতো, আমারে দিত, আমি খাইতাম, আমার আনলে সবাই ওরে ভালোবাসতো। এরকম মনে করো যে হঠাৎ শুনি যে ওর মারা গেছে, পরে আমার ওর কে জানো ভাগ্নি না জানে কি ফোন দিয়ে আমার বলে, স্যার এরকম তো আপু আমারে বলছে এরকম যে আমি মারা গেলে নাসির স্যারকে খবরটা জানিস, মারা গেলে নাসির স্যারকে খবরটা জানিস। তো আমার খবর, আমরা স্তব্ধ হয়ে গেলাম, খবরটা শুনে আমাদের স্টাফরাও সবাই স্তব্ধ হয়ে গেল, যে একদম স্তব্ধ যে এরকম মারা গেল। আসলে এগুলা খুব খারাপই লাগে, কারণ তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো, আসলে আমাদের সাথে একটা অন্যরকম একটা সম্পর্ক সবার সাথেই। তো এইরকম মনে করো, আল্লাহ ওকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর সবাইকে বলি যেন সামনের বছরটা আমরা যেন একটা চাকরি নিতে পারি, যারা অনলাইনে আছেন সবাইকে বলি যাতে সামনের বছর আমাদের সবার একটা চাকরি হয়, এটাই। ওকে, দেখো দেখো আমি গত বছর এটা যখন পড়াইছিলাম বাংলা সাহিত্যের যুগ বিভাগ, আমি বলেছিলাম কোন প্রশ্নটা প্রাইমারিতে আসবে, কোনটা বিসিএস আসবে, কোনটা নিবন্ধনে আসবে, কোনটা 11 থেকে 20তম গ্রেড আসবে লিটারেচার থেকে, আমি কিন্তু সবকিছু বলে দিই। আজকে এই প্রাচীন যুগ থেকে যারা কোনো লিখিত পরীক্ষা দিবা, সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু করে কোথাও কোনো লিখিত পরীক্ষা যদি দাও, এখান থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন
তারা একটু লিখে রাখো। প্রাইমারি যদি লিখিত পরীক্ষা আসে তাহলে কি করবা দেখো, এখান থেকে লিখিত পরীক্ষা কি কি আসতে পারে। এখন থেকে লিখিত প্রিলি 2 স্টাইলে প্রস্তুতি নিতে হবে আমাদের, যাতে আমাদের কোনো পরীক্ষা আমাদের বাধা না আসে। কথা হলো একটা। তা লিখিত পরীক্ষা 1 নম্বর প্রশ্ন, চর্যাপদের আবিষ্কার সম্পর্কে লিখুন। চর্যাপদের আবিষ্কার সম্পর্কে আমিও চাই যে প্রাইমারি পরীক্ষা লিখিত হোক, তাহলে দেখবা আমাদের স্টুডেন্ট গুলো একটা খেলা দেখাই দিতে পারবে। আমরা তো লিখিত স্টাইল অলরাউন্ডার, প্রশ্ন ফাঁস করে আর বাঁচতে পারবে না। ও কি নকল কেটে লই যাবো, পরীক্ষা নকল কেটে লই যাবো, তাহলে ওর বাঁচতে পারবে না। কিন্তু আমরা তো যে স্টাইল পড়ার স্টাইল তো তোমার মেমোরিতে গাইতে যায়, তুমি তো বানাইও লিখতে পারবা। তার চর্যাপদের আবিষ্কার সম্পর্কে লিখুন। পেরেছো একটা? এই পোস্টের নম্বর তোমার প্রাইমারি হোক 11 থেকে 20তম গ্রেড হোক, এই 3 নম্বরে কত নম্বরের প্রশ্ন এটা মনে করো 3 নম্বরের প্রশ্ন, দ্রুত লিখে রাখো। 3 নম্বরের প্রশ্ন। এই জাকারিয়া তুমি গামছা পরে বসে রয়েছো কা, ক্লাস করো না কা? এদের কোনো শরম টরম নাই। অনেকে কি করে, এরা লুঙ্গি পরে খালি গায়ে বসে থাকে। ভাই তুই গায়ে কিছু দে, তো নিচে তো আর ক্যামেরা দেখা যায় না, নিচে তুই খালি থাক। হ্যাঁ নিচে খালি থাক বেটা, তুই উপরে কিছু গায়ে দে, ঠিক না? ক্যামেরা তো নিচ দেখা যায় না। আগে যখন করোনার সময় আমি ক্লাস দিতাম, আমি কি করতাম জানো, লুঙ্গি পরে ক্লাস দিছি বাসায় বসে বসে। তা আমি আমার নিচে তো দেখা যায় না, আমার বাতি দিয়ে আছে ওখানে হাসতো, ঠিক আছে? মানে উপরে ভিটপাট, ভিতরে কি সদরঘাট। তো এই জন্য যারা এই জুমে ক্লাস করেন ভাই, ছেলেদের বলি, মেয়েরা তো ঠিক আছে, ছেলেরা বলে উপরে তোমরা কিছু গায়ে দাও, নিচে খালি থাকে থাক, ওটা আমার দেখার বিষয় না। তাহলে কি লিখলাম? চর্যাপদের আবিষ্কার সম্পর্কে লিখছি। এই প্রশ্নটা চর্যাপদ থেকে লিখিত পরীক্ষায় এই একটা প্রশ্ন কি আসতে পারে, এই একটা প্রশ্ন আসতে পারে। আর বিশেষ লিখিত পরীক্ষা আসে চর্যাপদের ধর্মমত সম্পর্কে আলোচনা করুন, চর্যাপদের সমাজ জীবন সম্পর্কে আলোচনা করুন, চর্যাপদের নিচু স্তরে মানুষের জীবন সম্পর্কে আলোচনা করুন, চর্যাপদের নারীদের অবস্থা কেমন ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করুন। অনেক ডিপলি প্রশ্ন, এটা জাস্ট বিসিএস লিখিত পরীক্ষায়। কিন্তু আমাদের প্রাইমারি যদি লিখিত হয় এই একটা প্রশ্ন আসতে পারে, আর আমাদের 11 থেকে 20তম গ্রেড কোনো মন্ত্রণালয় যদি লিখিত পরীক্ষাতে এই একটা প্রশ্ন আসতে পারে। তা এই একটা প্রশ্ন আমি লিখিত আমি লেখাই দিই একটু। তো এটা দিয়ে স্টার্ট রাইটিং শুরু করেন। লেখেন 1907 সালে কি লিখবা? 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, দ্রুত লেখো। 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, দ্রুত লেখো, দ্রুত 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 তাড়াতাড়ি। তা কি লিখলা? 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে, রয়্যাল লাইব্রেরি থেকে 4টি পুঁথি উদ্ধার করেন। কয়টি পুঁথি? 4টি পুঁথি উদ্ধার করেন। লেখো 4টি পুঁথি উদ্ধার করেন। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 4টি পুঁথি উদ্ধার করেন। কয়টা পুঁথি? 4টি পুঁথি উদ্ধার করেন। 4টি পুঁথি উদ্ধার করেন। 1 নম্বরে চর্য কি? একটা হলো চর্য বিনিশ্চয়, লিখে রাখো, পিডিএফ পাবা, টেনশন নিও না। চর্য বিনিশ্চয় 1 নম্বরে কি? চর্য বিনিশ্চয়। 2 নম্বরে কি লিখবা? সরহ পাদের দোহা, সরহ পাদের দোহা। 3 নম্বর কি? কৃষ্ণপাদের দোহা। 4 নম্বর কি? ডাকাডা কয়কারকা মুদ্রণে ডাকার্ণ। যদি মনে করে এগুলো তোমার মনে নাই, এই 4টি অংশ লেখার দরকার নাই। কতটুকু লিখতে হবে আমি দাগ দিয়ে দেবো না, ওকে? মেইন পয়েন্ট গুলো দিব না। তারপরে একটু বলি, তাহলে এই 4টি পুঁথি উদ্ধার করেন, এগুলো লিখলে একটু নম্বর বেশি পাওয়া যায়, আর কিছু না। তাই একটা আমরা, উনি যখন নেপালের রয়্যাল লাইব্রেরিতে গেছে, উনি যায় দেখছে ওখানে 4টা পুঁথি পাইছে। ওই 4টা পুঁথির একটা ফটোকপি নিয়ে আসছে। এগুলো তালপাতায় লেখা ছিল। কিসে লেখা? তালপাতায়। তাই ওই 1 নম্বর পুঁথিটার নাম ছিল চর্য বিনিশ্চয়। এটাকেই বলা হয় চর্যাপদ। ওটাকে কি বলা হয়? চর্যাপদ। হ্যাঁ, এরপর কি? সরপাদের দোহা, আর একটা কৃষ্ণপাদের দোহা, আর একটা কি? ডাকার্ণব। ক্লিয়ার?
ডাকার্ণব। এটা মাঝখানে গোল দিয়ে রাখো। এটা মাঝখানে কি, এটা তোমার লিখিত পরীক্ষা না লিখলেও চলবে, তুমি শুধু এই মাঝখানে এটা বক্স করে আটকাই রাখো, এটা আটকাই রাখো। যদি তোমরা পারো তাহলে দিও, নতুবা না দিলে, এটা প্রশ্নের ভিতরে না দিলে তোমার নম্বর কাটবে না। ক্লিয়ার? আসতে পারে না প্রিলিতে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের সাথে কয়টা, মানে মোট কতটি, নেপাল থেকে কয়টা পুঁথি উদ্ধার করেছিল? আসতে পারে না? এটা প্রিলি আসতে পারে যে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে কতটি পুঁথি আবিষ্কার করেছিল? 4টা পুঁথি। একটা তো প্রশ্ন পাইলাম আমরা। আচ্ছা লিখছি, এটা ব্র্যাকেট দিয়ে আটকাই রাখো। আমার প্রশ্ন বলছে যে চর্যাপদের আবিষ্কার সম্পর্কে লিখুন। তা আমরা লিখলাম 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। এভাবে লেখা এখন। এটা তো এগুলো তো ব্র্যাকেটে আটকাই রাখছো না? তা কি লিখলা? 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। লেখো, চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। এটা মাঝখানে লুকিয়ে রাখো আর কি। চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। কি লিখছেন? হ্যাঁ, চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। এভাবে তোমার পরীক্ষা খাতা লিখে দিয়ে আসবে যে 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন, অথবা চর্যাপদের 4টি পুঁথি আবিষ্কার করেন। চর্যাপদের 4টি পুঁথি আবিষ্কার করেন। লিখছেন? 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এই এসি স্যার না, 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান এবং দোহা নামে। দেখবা যে প্রাইমারি যদি লিখিত হয় না, অনেক প্রতিষ্ঠান কট খাইবে, অনেক টিচাররাও কট খাই যাবে। ওরা নিজেরাও জানা লিখিত কেমনে দিবে। ও তো নিজেই পরীক্ষা দেয় না প্রাইমারি জীবনে, যে পড়ায় অনলাইনে। আমি কই ভাই, এ তো নিজেই জীবনে প্রাইমারি পরীক্ষা দেয় না, ও কেমনে প্রাইমারি লিখিত পড়াইবো? তার কি লিখলাম? 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগণ এবং দোহা নামে চর্যাপদ প্রকাশ করেন। এতটুকু লিখে দিলেই 3 ও মনুরা পিডিএফ দিব, টেনশন নিও না। তাহলে প্রশ্নটা কি 1907 সালে কতটুকু লিখবেন আমি বলে দিই। 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদের 4টি পুঁথি উদ্ধার করেন। এরপর 1916 সালে, কত সালে? 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে তিনি চর্যাপদ প্রকাশ করেন। এই তিনি লিখে দাও, নাহলে তো আবার বুঝবেন এটা আবার কোন বেড়ায় প্রকাশ করছে। তিনি কে? হরপ্রসাদ শাস্ত্রী। আবার শেখ হাসিনার নাম লিখো না, ওকে? ঠিক আছে, লেখা শেষ। অনলাইনে লেখা শেষ হলে ডান লিখবা। লিটারেচার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? ওকে, ডান। ওকে, আচ্ছা, এখন এখান থেকে প্রিলি প্রশ্ন কি কি আসতে পারে এতটুকুর ভিতরে? চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। চর্যাপদ কোথা থেকে উদ্ধার করা হয়? নেপাল রয়্যাল লাইব্রেরি থেকে। হ্যাঁ, রয়্যাল লাইব্রেরি থেকে। ওটাকে রাজগ্রন্থশালা বলা হয়। চর্যাপদ আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ প্রকাশ করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে চর্যাপদ প্রকাশিত হয়? 1916 সালে। চর্যাপদ কি নামে প্রকাশিত হয়? 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে প্রকাশ পায়। কথা ক্লিয়ার?
অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে। এখন দেখো 1 নম্বর লিখিত প্রশ্ন শেষ। এবারে বাংলা সাহিত্যের যুগ বিভাগ 3টি লেখো। বাংলা লিখিত পাঠ শেষ, ওকে। এখন আমরা প্রিলি পড়াশোনা করব। বাংলা সাহিত্যের যুগ বিভাগ 3টি। আমি খালি আল্লাহ করেছি প্রাইমারি খালি রিটেন হোক, দেখবা যে আমাদের ডিমান্ড কেমনে বাড়ে, কারণ এইগুলো আমাদের রিটেন আমাদের গুছানো আছে, হ্যাঁ নোটও গুছাই রাখছি, চালাক তো কম না আমরা। তার বাংলা সাহিত্যের যুগ বিভাগ কয়টি? 3টি। এই প্রশ্নগুলা যে কোনো পরীক্ষায় ধরতে পারে, প্রাইমে ধরতে পারে, নিবন্ধনে ধরতে পারে, 11 থেকে 20তম গ্রেড ধরতে পারে। বাংলা সাহিত্যের যুগ বিভাগ কয়টি? 3টি। 1 নম্বর লেখো প্রাচীন যুগ। 1 নম্বরে কি লিখবা? প্রাচীন যুগ। 1 নম্বরে প্রাচীন যুগ কত? 650 থেকে 1200। 650 থেকে 1200 দ্রুত লেখো। 650 থেকে, এটা প্রাইমারি পরীক্ষা আসছে, এটা প্রাইমারি পরীক্ষা 2024 সালে আসছে এটা। আজকে প্রাচীন যুগ, আগের প্রাচীন যুগ আলাদা। আজকের প্রাচীন যুগ, ওই প্রাচীন যুগ করছো কোনটা? এই প্রাচীন যুগ আলাদা। আজকের পড়াশোনা আর আগের প্রাচীন যুগ করছো আলাদা, দেখবা। 1 নম্বর প্রায় 650 থেকে কত? 1200। 2 নম্বরে লেখো মধ্যযুগ। কি লিখবা? মধ্যযুগ কত? 1201 থেকে 1800। 3 নম্বর লেখো আধুনিক যুগ। কি লিখবা? আধুনিক যুগ কত? 1801 থেকে বর্তমান। আগে যে সব ক্লাস করছো ভুলে যাও, এখন নতুন স্টাইলে হবে সব। দ্রুত 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 তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি। তা বাংলা সাহিত্যের যুগ বিভাগ 3টি। একটা প্রাচীন যুগ কত? 650 থেকে কত? 1200। মধ্যযুগ কত? 1201 থেকে কত? 1800। আধুনিক যুগ কত? 1801 থেকে বর্তমান। কথা ক্লিয়ার? এই 3টে পয়েন্ট সবাই মুখস্থ করবা। 3টে পয়েন্ট কি সবাই মনে রাখতে হবে। বাংলা সাহিত্যের যুগ বিভাগ গেল, এটা ক্লিয়ার। এবার লেখো টপিকটার নাম কি লিখবা? চর্যাপদ থেকে সব পড়ার দরকার নাই। চর্যাপদ থেকে কি সব পড়ার দরকার নাই, যে যে ক্রিম পয়েন্ট গুলো আমাদের আসতে পারে এগুলোই পড়বে, ওকে। আচ্ছা, চর্যাপদ একটা বলে। চর্যাপদ কি? চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। দ্রুত লেখো। চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। ওরে বেটা, অন্ধকার যুগে আসবো নে, আগে আলোর যুগে থাকো। তার কি লিখলাম? চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। তুমি এদিক যাও, ওই আমার ওই রুমে ঢুকে ওই শি আছে ওখানে সামনে, যে সাহিত্যের প্রাচীন যুগের শীটটা একটু দিতে বলছি। তার কি লিখলা? চর্যাপদ মূলত এক প্রকার কি গান অথবা কি কবিতার সংকলন। পরীক্ষায় যদি তোমার অপশনে গানও থাকে কবিতা থাকে, কোনটাও খাবা? গানে টিক দিবা। কোনটা দিবা? গান। ক্লিয়ার? এরপর লেখো চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। পরীক্ষা আসতে পারে। চর্যাপদ কারা রচনা করেন? লেখো চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। বৌদ্ধ সহজিয়াগণ। দ্রুত লেখো। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। এই প্রশ্নটা আসবে কিন্তু 2025 সালে, যেহেতু বিসিএস আসছে এটা ধরবে। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। দ্রুত লেখো। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। লেখা শেষ হয়েছে? এটা শেষ? আচ্ছা, এটা লেখো। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। ক্লিয়ার? তা আমরা 2টা প্রশ্ন পাইলাম। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর একটা লেখো। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। আজকে থেকে মনে করবা, আজকে থেকে যে ক্লাস শুরু হলো এটা হলো ফাইনাল ক্লাস। এটা কি বলে? ফাইনাল। এটা হলো ইম্পর্টেন্ট সব, এর বাইরে আর পড়া লাগবে না। পড়া আমি কমাই দিই, অন্যান্য পড়ার প্রতি গুরুত্ব বেশি দিবেন। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। দ্রুত লেখো। চর্যাপদ, হ্যাঁ এটা দাও। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এরপরে লেখেন চর্যাপদ যারা রচনা করতেন তাদের বলা হতো মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ। লেখো চর্যার পদগুলো যারা রচনা করতেন। ওরে সুমাইয়া, এই ক্লাস তো হয়ে গেছে, আরে হইছে, ওই ক্লাস হয়েছে আর এই ক্লাস এখন হলো অরিজিনাল ক্লাস। তা কি লিখবা? যাদের আসলে কি এই যে আফরোজা দেখো 3টে বাচ্চা মনে হয় না 2টা,
এই যে দেখো যাদের বাচ্চা আছে তাদের ক্লাস করা অনেক কঠিন, এই জন্য বলবো স্বামীর আরেকটা বিয়ে করতে কও। প্রত্যেকে স্বামীর আরেকটা বিয়ে করাই দিবা, চাকরি না হওয়া পর্যন্ত একটা পার্ট টাইম হইলেও বিয়ে করাই দাও হাজবেন্ডে, তাহলে তোমাদের বাচ্চারা ওরা দেখাশোনা করবে আর তুমি নিয়মিত ক্লাস করবে। কথা কি ঠিক না? হ্যাঁ, পার্ট টাইম বিয়ে করবে। পার্ট টাইম নিয়ম আছে সৌদি আরবে, পার্ট টাইম নিয়ম আছে। তুমি চুক্তিভিত্তিক বিয়ে করবে। আর হাজবেন্ড ও চাকরি না হওয়া পর্যন্ত ওর হাজবেন্ড বলবে আমার চাকরি না হওয়া পর্যন্ত তুমি একটা বিয়ে করো, আমার বাচ্চাদের লালন পালন, স্কুলে নেওয়া আনা যাওয়া, মানে গোসল করানো, খাওয়া দাওয়া, এগুলো সব দায়িত্ব পালন করবে, তুমি একটা পার্ট টাইম বিয়ে করো, মানে চুক্তিভিত্তিক বিয়ে, তাহলে তো হয়ে যায়, ওরা সুন্দর পড়াশোনা করতে পারে। এটা প্রত্যেক হাজবেন্ডে বলো, আজকে বলো, ঠিক আছে? আজকে হাজবেন্ডে বলো যে আমি একটু পড়াশোনা করে চাকরি না পাওয়া পর্যন্ত তুমি একটা পার্ট টাইম বিয়ে করো। হাজবেন্ডও খুশি, তুমিও খুশি, ঠিক না? হাজবেন্ডও খুশি, তুমিও খুশি। দেখো হাজবেন্ড তোমার কি পরিমাণ ভালোবাসবে তুমি কল্পনা করতে পারবে না, মানে উভয় খুশি থাকো। আচ্ছা, তাহলে কি লিখলাম? যারা চর্যার পদগুলো রচনা করতেন তাদের বলা হতো কি? মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ। যারা চর্যার পদগুলো রচনা করতেন তাদের বলা হতো কি? মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। যারা চর্যার পদগুলো রচনা করতেন তাদের বলা হতো কি? মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ। যারা চর্যার পদগুলো রচনা করতেন তাদের বলা হতো মহাসিদ্ধ বা সিদ্ধ। আসলে একটাও সিদ্ধ ছিল না, লুচ্ছা ছিল সবগুলাই, ঠিক না? এরা কিন্তু একটাও ভালো ছিল না, সব লুচ্ছা ছিল। তারপরে লিখছি আমরা। ওকে, ক্লিয়ার? একটা প্রশ্ন আমরা লিখলাম। এবার দেখো এখান থেকে আর প্রশ্ন যেটা আসতে পারে চর্যাপদের ভাষা নিয়ে আসতে পারে, যে চর্যাপদ কোন ভাষায় রচিত, এই প্রশ্নটা আসতে পারে, চর্যাপদ কোন ভাষায় রচিত। আর একটা রিটেন পরীক্ষা আসতে পারে চর্যাপদের ভাষা বিতর্ক আলোচনা করুন। চর্যাপদের ভাষা বিতর্ক। আর একটা লিখিত পরীক্ষা আসতে পারে, সেটা হলো চর্যাপদের ভাষা বিতর্ক। চর্যাপদের কি? ভাষা বিতর্ক আলোচনা করুন। আর একটা লিখিত প্রশ্ন আসতে চর্যাপদের ভাষা বিতর্ক আলোচনা করুন। এটা 10 থেকে 20তম গ্রেড ধরে, পিএসসি নন কালারে ধরে, পিএসসি লিখিত পরীক্ষা ধরে, আর প্রাইমারি যদি লিখিত হয় তাহলে এটা ধরতে পারে। চর্যাপদের ভাষা বিতর্ক আলোচনা করুন। প্রশ্নটা লিখে রাখো, চর্যাপদের ভাষা বিতর্ক আলোচনা করুন। চর্যাপদের ভাষা বিতর্ক আলোচনা করুন। আহামরি কঠিন স্টাইলে তোমাদের আমি রিটেন শিখাবো না, টেনশনের কারণ নাই, ঠিক আছে? এটা লিখিত প্রশ্ন, চর্যাপদের ভাষা বিতর্ক আলোচনা করুন। এখানে লিখবা চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন। লেখো চর্যাপদের, এটা একটু লিখিত প্রশ্ন লেখো, চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। দ্রুত লেখো, 1920 সালে। কত সালে? 1920 সালে। তা চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন ডক্টর বিজয় চন্দ্র মজুমদার 1920 সালে। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। এই যে আজাইরা কমেন্ট গুলা তোমরা করতে আসো, এ সময় পাও কই? তোমরা যদি কেউ ক্লাস না পাও, কোনো কিছু না পাও, হটলাইনে কল দিবা। ক্লাস করার সময় এই যে কষ্ট করে যে এগুলো লেখার সময় পাও? তোমরা ক্লাস নিতে দুমাই লেখো, যদি কোনো কিছু না পাও হটলাইনে কল দিয়ে তোমরা সমস্যার সমাধান করবা। তার চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন কে? ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। কত সালে? 1920 সালে। 1900। তার মতে চর্যাপদের ভাষা হিন্দি। লেখো, তার মতে চর্যাপদের ভাষা হলো হিন্দি। তার মতে চর্যাপদের ভাষা হিন্দি। তার মতে চর্যাপদের ভাষা কি? হিন্দি। তার মতে চর্যাপদের ভাষা হিন্দি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? বঙ্গ কামরূপী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? বঙ্গ কামরূপী। দ্রুত লাগো, দ্রুত দ্রুত দ্রুত। রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিয়েন নাকি অনেকের? তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি?
বঙ্গ কামরূপী লিখছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, দ্রুত লেখো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা কি? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন কথ্য বাংলা ভাষা। প্রাচীন কথ্য বাংলা ভাষা। দ্রুত লেখো, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা কি? প্রাচীন কথ্য বাংলা ভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা কি? প্রাচীন কথ্য বাংলা ভাষা। প্রাচীন কি? প্রাচীন কথ্য বাংলা ভাষা। ক্লিয়ার এটা? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা অবলিক সান্ধ্য ভাষা। সন্ধ্যা ভাষা অবলিক সান্ধ্য ভাষা অবলিক আলো আধারী ভাষা। অবলিক আলো আধারী ভাষা। দ্রুত লেখো, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা অবলিক সান্ধ্য ভাষা অবলিক আলো আধারী ভাষা। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি। ওই চর্যাপদের ভাষা বিতর্কের ভিতরে লিখতেছি, লিখিত প্রশ্ন এটা লিখিত প্রশ্ন। হ্যাঁ, 3 মার্কের জন্য এই প্রশ্ন, এটা 3 মার্কের প্রশ্ন। তোমাদের যেটা লেখাইতেছে এটা 3 মার্কের প্রশ্ন, এটা হলো 3 নম্বরের প্রশ্ন। তাই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হলো সন্ধ্যা ভাষা অবলিক সান্ধ্য ভাষা অবলিক আলো আধারী ভাষা। ক্লিয়ার? এবার লেখো, আধুনিক সাহিত্যিকদের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন বাংলা ভাষা। আধুনিক সাহিত্যিকদের মতে চর্যাপদের ভাষা হলো কি? আধুনিক সাহিত্যিকদের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন বাংলা ভাষা। প্রাচীন বাংলা ভাষা। আধুনিক সাহিত্যিকদের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন বাংলা ভাষা। কথা ক্লিয়ার? আধুনিক সাহিত্যিকদের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন বাংলা ভাষা। এবারে আসল কথায় আসি। এখান থেকে প্রিলি প্রশ্ন আসতে পারে, কি কি আসছেও। যদি পরীক্ষায় প্রশ্ন আসে চর্যাপদ কোন ভাষায় লেখা? প্রাচীন বাংলা ভাষায় লেখা। এর আগে একটা চাকরি পরীক্ষা আসছে, চর্যাপদ কোন ভাষায় লেখা? অপশনে প্রাচীন বাংলাটা ছিল না, ছিল সন্ধ্যা ভাষা। না থাকলে সন্ধ্যা ভাষা মারি দিয়ে আসুন। ক্লিয়ার? এটাই। তা যদি লিখিত পরীক্ষা আসে চর্যাপদের ভাষা বিতর্ক, এই যতটুকু লাগছে এতটুকু আটকাই রাখো। চর্যাপদের ভাষা বিতর্ক এতটুকু একদম সুন্দর মতো দাগ দিয়ে আটকাই রাখো। একটা লিখিত প্রশ্ন আটকাই রাখো মাঝখানে লিখিত প্রশ্ন আটকাই রাখো। হ্যাঁ, অবশ্যই প্রাচীন বাংলা দিবা, কারণ চর্যাপদ প্রাচীন বাংলা ভাষাই লেখা। আমাদের প্রাচীনকালে যে আমরা যে মানুষ কথা বলতে যেভাবে, ওই ভাষাটাই লেখা। আচ্ছা, এখন দেখো চর্যাপদের ভাষা বিতর্ক রিটেনে আসতে কিভাবে লিখবা? চর্যাপদ কি লিখলাম? চর্যাপদ নিয়ে প্রথম গবেষণা করেন ডক্টর বিজয় চন্দ্র মজুমদার 1920 সালে। তার মতে চর্যাপদের ভাষা হলো কি? হিন্দি। ঠিক আছে। এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের ভাষা হলো বঙ্গ কামরূপী। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন কথ্য বাংলা ভাষা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা কি? সন্ধ্যা ভাষা, সান্ধ্য ভাষা, আলো আধারী ভাষা। খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না। প্রকৃতপক্ষে বা আধুনিক সাহিত্যিকদের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন বাংলা ভাষা। কথা ক্লিয়ার? 3 নম্বর শেষ। কথা ক্লিয়ার তো? গড। পরে আবার লেখা শুরু করো। এবার স্টার দিয়ে প্রিলি প্রশ্ন লেখা শুরু করো। ঠিক আছে? চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন মণি দত্ত। চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন মণি দত্ত।
চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন মণি দত্ত। দ্রুত লেখো। চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন মণি দত্ত। চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন কে? মণি দত্ত। লিখছেন 50 টিকার ব্যাখ্যা করেন মণি দত্ত। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে, কিন্তু প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার আসছে কিন্তু। চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল চর্যাগীতি কোষ। লেখো। চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল, চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল চর্যাগীতি কোষ। চর্যাগীতি কোষ। চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল চর্যাগীতি কোষ। দ্রুত লেখো। চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল কি? চর্যাগীতি কোষ। আসতে পারে চর্যাপদের মূল পুঁথিটির নাম কি ছিল? চর্যাগীতি কোষ। লিখছেন এটা? চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল চর্যাগীতি কোষ। লিখছেন। চর্যাপদের যুগে নারীরা ছিল স্বাধীন। আসতে পারে চর্যাপদের যুগে নারীরা কেমন ছিল? লেখো। চর্যাপদের যুগে নারীরা ছিলেন স্বাধীন। চর্যাপদ কি? এটা একটা বই। ওই যুগ, অর্থাৎ ওই যুগে, এটা প্রাচীন যুগে তো একটাই সাহিত্য লিখছে, এই যে ওটার যুগ বানাই দেওয়া হয়েছে। ওই যুগে আর তো কোনো কিছুই নাই। আমরা কি লিখবো? নারীরা কেমন ছিল? অপশন দেবে। পরাধীন ছিল, অমুক ছিল, তমুক ছিল। স্বাধীন কেমনে? ওরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতো। মেয়েরা তখন কেউ বাজারে শাকসবজি বিক্রি করতো, নৌকা চালাইতে পারতো, অর্থাৎ স্বাধীন বসবাস করতো। স্বাধীন মতো ওরা বিয়ে করতে পারতো। একটা মেয়ে চাইলে 2টা 3টা ছেলেকে বিয়ে করতে পারতো। ওরা যাকে ভালো লাগতো তাকে বিয়ে করতো, যার ভালো লাগতো না কিক মেরে ফালাই দিত। তো ওই যুগে নারী কেমন ছিল? স্বাধীন ছিল। ক্লিয়ার? এবং ওরা পরকীয় প্রেম করতে পারতো মনের মতো, মানে কোনো বাধা ছিল না। ক্লিয়ার? আচ্ছা, গেল এটা। স্টার্ট দাও। চর্যাপদের কবিদের সংখ্যা কি লিখবো? চর্যাপদের লেখক। চর্যাপদের কবিদের সংখ্যা। চর্যাপদের কবিদের সংখ্যা। টপিকটার নাম লেখো। চর্যাপদের কবিদের সংখ্যা অথবা পদকর্তা। চর্যাপদের কবিদের সংখ্যা অথবা ওই আরেকজন। ও স্যার এটা কি বলেন? বাস্তব কথা, ওই যুগে নারী তো একদম স্বাধীন ছিল। তার কি লিখলা? পদকর্তা। টপিকটা লিখছো? এবার স্টার দিয়ে নিচে লেখো। চর্যাপদের মোট কবি অথবা পদকর্তা হলো 24 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার দিয়ে লেখো। চর্যাপদের মোট পদকর্তা অথবা কবিদের সংখ্যা কতজন? 24 জন। অনেক বাজারে গাইডে লেখা 23 জন। এটা মিথ্যে কথা। কতজন? 24 জন লেখো। চর্যাপদের মোট পদকর্তা অথবা কবিদের সংখ্যা হলো 24 জন। লিখছেন? ওই দেখছেন একজনে কয় স্যার এগুলো কি স্বাধীনতা? এটাই তো স্বাধীনতা। কি লিখছেন? পদকর্তা তো কবিদের সংখ্যা কতজন? 24 জন। কিন্তু ডক্টর শহীদুল্লাহর মতে 23 জন। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন। লেখো। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন। আচ্ছা, এসি রে স্যারে দিয়ে গেল আমাকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কতজন? 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কতজন? 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কতজন? এখন যদি পরীক্ষা আসে কতজন ঠিক মারবা? কত মনে থাকবে? কত? ক্লিয়ার তো? গুড। চা গাছে শরবত। আচ্ছা, যাই হোক। চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবিকে? লেখো লুইপা। চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবি লুইপা। চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবিটার নাম কি? দ্রুত লেখো লুইপা। চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবি। অবলিক দিয়ে লেখো বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীন কবি। এসি রিমোটটা কই? এসি রিমোট কই? চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবি অথবা বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীন কবি কে? লুইপা। চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবি অথবা বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীন কবি কে? লুইপা। লিখছেন? লিখছেন? চর্যাপদের যুগে নারীরা ছিল স্বাধীন।
কালকে দেখলেন না সাতক্ষীরায় হাজবেন্ড রে মাইরা বুকের উপরে লিখে রাখছে কি সরি কি যেন লেখছে আই লাভ ইউ না কি যেন লেখছে না ও সরি জান আই লাভ ইউ লেখছে। কি চিন্তা কর রোমান্টিক প্রেম কাকে বলে। হাজবেন্ডে লেখছে সরি জান আই লাভ ইউ। আর তাকে যে মারছে হয়তো এমন কোনো কষ্ট পাইছে তাই না, এই মারার পিছনে কিন্তু কারণ আছে। হয়তো দেখা গেল সে এমন কোনো কাজ করছে এই কাজটা তাই ওই ফলাফলটা ঘটছে এই যুগে। ওটা সারেন এসি তো সরে মনে হয় ও চলে কোন জানালা খোলা নাকি লিখছেন। আচ্ছা আমরা কি লিখলাম তাহলে চর্যাপদে আদিকবি বা প্রাচীন কবি অথবা বাংলা সাহিত্যের আদিকবি বা প্রাচীন কবি কে? লুইপা। ক্লিয়ার? কে? লুইপা। গুড, এটা গেল। এবার দেখো চর্যাপদের একমাত্র নারী পদকর্তা কুক্কুরিপা। চর্যাপদের একমাত্র নারী পদকর্তা কে? চর্যাপদের একমাত্র নারী পদকর্তা কুক্কুরিপা। দ্রুত লেখো। চর্যাপদের একমাত্র নারী পদকর্তা হলো কুক্কুরিপা। চর্যাপদের একমাত্র নারী পদকর্তা কে? কুক্কুরিপা। চর্যাপদের একমাত্র লেডিস পদকর্তা কে? কুক্কুরিপা। লিখছেন? আসলে দেখেন আমরা লাইলি মজনু কাব্যে কিন্তু আমরা কি দেখতে পাই, লাইলি কিন্তু আর মজনুর প্রেম ছিল অসাধারণ, তাই না? ওই যুগের কাব্য থেকে তুমি এটা ইরানের কাব্য, এখান থেকেও শিক্ষা নেওয়া যায়। তা ওই কাব্যে আমরা দেখতে পাই লাইলির সাথে মজনুর বিয়ে হয় না। লাইলির মা তাকে কি করে, আরেক জায়গায় তাকে বিয়ে দিয়ে দেয়। আর মজনু কিন্তু তার আগেই পাগল হয়। মজনু আগে কি ওরে যখন বন্দি করে বাসায়, তার আগে কিন্তু ওই মজনু কিন্তু পাগল হয়ে যায়। এরপর বাকিটুকু পাগল হয় যখন ওর বিয়ে হয়ে যায়। কিন্তু লাইলি কিন্তু চালাক কম না, ওর হাজবেন্ডের সাথে যাতে কোনো শারীরিক সম্পর্ক না হয় এই জন্য ও কিন্তু টেকনিক খাটাইছিল। অর্থাৎ তার উরুতে এমন দাগ রাখছিল যে দাগ ওর হাজবেন্ড বাসা করে দাগ দেখা সন্দেহ হয়ে গেছে। তখন থেকে ওই যে সন্দেহ ঢুকছে ওর হাজবেন্ডের সাথে কি ওখান থেকে মনোমালিন্য শুরু হয়ে গেছে। তারপরও লাইলি কিন্তু ধৈর্য ধরে তার কি মজনুর জন্য কিন্তু ওয়েট করতেছিল। মজনু তো জঙ্গলে পাগলের মতো ঘুরে বেড়ায়। যখন শ্যামদেশ ভ্রমণে যাইতেছিল বাবার সাথে, পিছন থেকে ঘোড়াটা ওর সিস্টেম করে কি ঘুরাই দিয়ে জঙ্গলের ভিতরে ঘোড়া প্রবেশ করাই দিছে। যার পর ও মজনুরে খুঁজতেছিল। তো অনেক কষ্টে জঙ্গলের ভিতরে মজনুরে খুঁজে পাইছে। পাওয়ার পর মানে মজনুরে সে বলতেছে যে তুমি আমার জন্য এত ত্যাগ তিতিক্ষা সহ্য করতে পারছো, আমিও তোমার জন্য মানে কি ত্যাগ তিতিক্ষা অনেক আমিও সহ্য করছি, চলো এবার আমরা বিয়ে করি। এবার আমরা কি বিয়ে করি। তখন মজনু কি কইলো যে না তুমি তো তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি তো ইনটেক নাই। কি কইছ তুমি তো ইনটেক নাই, এই জন্য কি তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তখন লাইলি জবাবটা দিয়ে এই তোমার ভালোবাসার প্রতিদান, আমার ওর সাথে কিচ্ছু হয় নাই। ডাইরেক্ট কি কইছে ওর সাথে আমার কিছু, কিন্তু সেটা সে বিশ্বাস করতে পারলো না। কে? মজনু। এই যে বিশ্বাস করতে পারলো না, তখন তো আর মারিয়ে ফেলানো উচিত ছিল। লাইলির উচিত ছিল কি ওরে চাকুদের মারিয়ে ফেলানো উচিত ছিল না? ও হাজবেন্ড যে সাতক্ষীরা মারছে এমনি মারছে মারা। অথচ লাইলি কি করলো, সে তারে না মাইরা সে এসে নিজে বিষ পান করে আত্মহত্যা করলো। দেখছেন? ওই মেয়েটা এমন কষ্ট পাইছে হয়তো কি এটাই। ওই আর একটা লাইলি মিথ্যে কথা বলছিল। দেখছেন? আর এক শয়তান কমেন্ট লাগছে লাইলি মিথ্যে কথা কইছিল। শয়তান কারে কয় লাইলি মিথ্যে কথা কইছিল, এইটা কোনো কথা? আচ্ছা এবার লেখো চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবি। দ্রুত লেখো। চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবি কে বলতো? কানহপা। চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবির নাম হলো কানহপা। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। তাহলে কানহপা কি লিখলাম? চর্যাপদের, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারি রাখো, 3 স্টার মারো। চর্যাপদের প্রধান কবি কে? কানহপা। চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে? কানহপা। লিখছেন? গুড। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের কোন কবির নাম আছে কিন্তু পদ নাই? লারিডম্বিপা। লেখো চর্যাপদের নাম আছে কিন্তু পদ নাই।
লেখো চর্যাপদে নাম আছে কিন্তু পদ নাই। চর্যাপদে নাম আছে কিন্তু পদ নাই। চর্যাপদে নাম আছে কিন্তু পদ নাই। ও ব্যক্তিটার নাম লারি ডম্বিপা। লারি ডম্বিপা, দ্রুত লেখো, দ্রুত দ্রুত। মারুফা লেখছে কি জানো, মজদুর মাথায় ইনটেক ছাড়া আর কোনো কিছুই নেই। তোর কি লিখলা? লারি ডম্বি পা, দ্রুত লেখো, লারি ডম্বি পা। তা চর্যাপদে এই ব্যক্তিটার নাম আছে কিন্তু আর কোনো কবিতা গান কিছুই নাই ওই বইটার মধ্যে। ক্লিয়ার? ওই বইটার মধ্যে কি চর্যাপদের যে একটা বই আছিল, ওই বইয়ের ভিতরে আর শুধু কি আছে, নাম আছে, কিন্তু ও যে কি লেখছে ওইগুলাই নাই, মানে হারিয়ে গেছে, ছিড়িয়ে গেছে। কথা ক্লিয়ার? এবার কথা ক্লিয়ার? আচ্ছা, চর্যাপদ বাংলা ভাষায় রচিত এ কথা প্রথম প্রমাণ করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। লেখো, চর্যাপদ বাংলা ভাষায় রচিত এ কথা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার। চর্যাপদ 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 বাংলা ভাষায় রচিত এ কথা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কি লিখলা? চর্যাপদ বাংলা ভাষায় রচিত এ কথা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার মার এটা। চর্যাপদ বাংলা ভাষায় রচিত এ কথা প্রথম প্রমাণ করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ বাংলা ভাষায় রচিত এ কথা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ক্লিয়ার? গুড। এবার লেখো, চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভূসুকুপা। এটা চমৎকার একটা প্রশ্ন। লেখো, নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, বাঙালিবান রসিকার নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভূসুকুপা। নামগুলো অনেক কিউট। ভূসুকুপা, দ্রুত লেখো, ভূসুকুপা। কি লিখলা? তবে এই চর্যাপদ যদি তোমরা বিস্তারিত বিসিএস ক্লাসে তো পড়াই, রিটেনে, ওখানে তো বিস্তারিত বলি, তোমাদের তো শরীয়ত মোতাবেক অল্প অল্প পড়াই, কিন্তু ওদের তো বিস্তারিত পড়ান লাগে লিখিত প্রশ্নে। প্রকৃতপক্ষে ওই যুগে পুরুষরা ছিল মারাত্মক খারাপ। এই যুগের পুরুষরা তো দেখি একটু কম পরকীয় করে বা কম মেয়েদের সাথে প্রেম টেম করে, কিন্তু ওই যুগের পুরুষরা ছিল মারাত্মক খারাপ। ওরাও তো ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রেমটা করতো কার সাথে? ওই যুগে। তবে এই যুগের পুরুষের চেয়ে ওই যুগের পুরুষগুলো একটু খারাপ। আমরা যদি দেখতে পাই, নারীরাও খারাপ ছিল, পুরুষরাও খারাপ ছিল, এরকম কিন্তু ছিল। আমরা মনে করি এই যুগের পুরুষরাই মনে হয় একটু টুকটাক খারাপ। অনেক মেয়েরাই অভিযোগ করে তার হাজবেন্ডের বিরুদ্ধে যে আমার হাজবেন্ড কি করে, পরে কি করে, আমার হাজবেন্ড এই করে সেই করে। ওরে ভাই, ওই যুগে বেশি করতো, এই যুগে তো একটু টুকটাক কম করে। বাহ, তাহলে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কে? ভূসুকুপা। এই জন্য মেয়েরা যারা বিবাহিত আছেন, স্বামী যদি টুকটাক প্রেম টেম করে, বাধা টাধা দিও না। বলবা যে ও চর্যাপদের যুগেও ছিল, মধ্যযুগেও ছিল, এই আধুনিক যুগেও আছে, তোমার আমি বাধা টাধা দিব না, করো, একটু 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 করো, সমস্যা, বেশি করো না। যে টুকটাক করো, বেশি করো না। হ্যাঁ, যে টুকটাক করো, তাহলে সংসারে কিন্তু আগুন লাগে না। স্বামী স্ত্রী সংসারে ঝগড়া লাগে কখন জানো? যখন স্ত্রী একটু বাধা দেয় হাজবেন্ডে, একটু না অন্য মেয়েদের সাথে ফোনে কথা কইতে দেয় না, একটু সেটিং করতে দেয় না, তাহলে কিন্তু একটু ব্রেকআপ হয় আর সংসার ঝগড়া লাগে। দরকার কেউ করুক, একটু সময় দাও। ও কয়দিন আর করবে, দেখবা বেশি দিন আর করবে না। ও যাতে মাথা টালে যায়, পুরুষ মানুষ তো একটু একটু করতে দেবা, তার সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি হলো? নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কে? ভূসুকুপা। ওকে, এবার লেখো পদকর্তা। দ্রুত 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 দ্রুত। এবার কি লিখবা? পদকর্তা দিছি। এবার লেখো পদ গান বা কবিতার সংখ্যা। গান অথবা, টপিকটার নাম লেখো গান অথবা কবিতার সংখ্যা। দ্রুত লেখো গান অথবা কবিতার সংখ্যা। দ্রুত 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 দ্রুত। কি লিখবা? গান বা কবিতার সংখ্যা। দ্রুত লেখো গান বা কবিতার সংখ্যা।
কি লিখলা? গান বা কবিতার সংখ্যা। স্টার দাও। চর্যাপদের মোট গান বা কবিতার সংখ্যা হলো 51টি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চর্যাপদের মোট গান বা কবিতার সংখ্যা 51টি। দ্রুত 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 কি লিখবেন? চর্যাপদের মোট গান বা কবিতার সংখ্যা কয়টি? কিন্তু শহীদুল্লাহর মতে 50টি। কিন্তু শহীদুল্লাহর মতে 50টি। যদি পরীক্ষা আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কয়টি? 50টি। কিন্তু পরীক্ষা আসলে কয়টা টিক দিবা? 51টি। দ্রুত লেখো। ওরে বেটা, সবার নামে শেষে পা কেন? ওটা সম্মান সূচক। পদ শব্দটা বিবর্তন হয়ে পা আসছে, অর্থাৎ চর্যার যারা পদগুলো লিখতো তাদের নামের পূর্বে সম্মান সূচক অর্থে কি ব্যবহার করতো? পা শব্দ। যেমন যারা অ্যাডভোকেট আছে সামনে অ্যাডভোকেট লাগায়, একটু লাগায় না? ডাক্তার আছে টাইটেল। টাইটেল আসলে এটা কি? পা শব্দটা কি? টাইটেল। বুঝছেন? আর কিছুই না। তাহলে লিখছো 51টি। আচ্ছা, চর্যাপদের মোট মানে কতগুলো পদ খুঁজে পাওয়া গেছে? 46.5টি। লেখো। এর মধ্যে খুঁজে পাওয়া গেছে 46.5টি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের মোট কতগুলো পদ খুঁজে পাওয়া গেছে? চর্যাপদের মোট কতগুলো পদ খুঁজে পাওয়া গেছে? 46.5টি। কি লিখলা? এর মধ্যে খুঁজে পাওয়া গেছে 46.5, অর্থাৎ পদ বা গান পাইছে 51টা। ওর মধ্যে খুঁজে দেয় ভিতরে, উপরে লেখা 51টা, ভিতরে খুঁজে দেয় কয়টা? আছে না এরকম? যে আমাদের তোমার আমি দিয়ে গেলাম কয়টা? 50টা দিয়ে গেলাম, ভিতরে আবার পরে খুলে দেয় 50টা হয় নাই। 50টা হয় না। এরকম ছোটবেলা আমরা অনেক কিছু দুষ্টামি করেছি। এই যুগগুলো এখন বাচ্চাদের আছে কিনা জানা। আমাদের গ্রামে আগে আমরা গাব খাইতাম। গাব চিনো? এই সিজনে গাছে পাইকে হলুদ হয়ে থাকতো, তাই না? গাবগুলা হলুদ, ওইগুলা কিরকম হাতের ভিতরে নিয়ে চাপ দিলে কি ফাইটে যায়, ভিতরে একদম কুয়া কুয়া বাইরে। এগুলো খাইয়া ওরে বাইরে মানে যা মাত্র 2-1টা নষ্ট হয়েছি, মায়েরও খাইতাম। এবং এই যে গাছগুলা, এই ফলটা এখন আছে কিনা আমি জানি না গ্রামগঞ্জে। এইটা কিন্তু গ্রামের আমাদের কিন্তু একটা ঐতিহ্য, এই ফলটা ছিল, তাই না? আচ্ছা আচ্ছা। আর একটা ছিল পায়লা বলতো। পায়লা চিনো? কাটা থাকে গাছটায়, এবং ওগুলো ফলটা পাকলে মানে কালো হয়ে যায়। ওরা যত হাতের মধ্যে ই করবা তুলতু নরম হয়ে যায়, একদম নরম হয়ে যায়। এটা খাওয়া যায়, কাটা কাটা থাকে, পায়লা বলে। ওই ফলটা এই ঢাকা শহরে দেখি মাঝে মাঝে বিক্রি করে, দাম আছে। ঢাকা শহরে বেছে, এইখানে সামনে বেছে পায়লা। এই ফলটা ছিল আমাদের সময়। ওই ছোটবেলার কিছু কিছু ফল আছে জঙ্গলের, আর একটা জঙ্গলি ফল জানে কি আছে? হ্যাঁ হ্যাঁ, বরের মতো গোল, বরের মতো ফলটা, বরের মতো। কিছু কিছু ফল ছিল প্রায়, এখন এই যুগের বাচ্চারা আসলে এগুলা চিনবেই না। কত ধরনের স্কুল পালাইয়া কত দুষ্টামি করতাম আমরা, এই যুগে নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? 46টি। গুড। এখন চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? 23 নং। লেখো। 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। একজন এখন জয়েন করছে, স্যার চর্যাপদের এখন আবার একটু শুরু থেকে বলেন। তোমার রাত 12টার পর কইতে হবে তাইলে, ঠিক না? ওরে ভাই আমি কি কব, একবার শোনেন কি হয়েছে। আমি শ্রীকৃষ্ণ কীর্তন পড়াইতেছি, এক মেয়ে হইলো ইউনিভার্সিটি, হইলো ইসের এই বাড্ডারে দিয়ে একটা ইউনিভার্সিটি আছে না, প্রাইভেট ভার্সিটি, কি যে নাম, রামপুরা বাড্ডারে দিকে একটা প্রাইভেট ভার্সিটি আছে, খুব ভালো নাম করা। তো এই রামপুরা বাড্ডা দিয়ে প্রাইভেট ভার্সিটির এক মেয়ে, তো খুব ভালো। তা সে কি করছে, শ্রীকৃষ্ণ কীর্তন করছে। নাসি স্যার শ্রীকৃষ্ণ কীর্তন ক্লাসে ঠিক মতো কয় নাই, মানে কাহিনী ঠিক মতো কয় নাই। এখন ম্যানেজার কইতেছে যে কি কয় নাই, যে কাহিনীগুলা সে অ্যাভয়েড করে গেছে, সবকিছু আমাদের কয়। আর টাইম তো 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে তো আপনার এত কিছু তো বলা সম্ভব না। আর কাহিনী তো আপনাদের লিখিত স্যার অতগুলো আসে না, পিডিতে তো অতগুলো আসবে না, তাই আমি বলছি ঠিক আছে। পরে আমি নিচে, আমি কি হয়েছে পরে দিয়ে অফিসে, পরে ম্যানেজার কইতেছে স্যার আপনি নাকি শ্রীকৃষ্ণ কীর্তন সব পড়ান নাই। আমি কেন, তুমি বুঝো না? কয় না স্যার আমি অনেকগুলো খন্ড আমি বুঝি নাই মাঝখানে। আমি কি, ও এত সুন্দর বুঝলাম তাও তুমি বুঝো না? ওর সাথে ওর বান্ধবী এসে কেন তুই বুঝোস না? কয় না আমি সব বুঝি নাই। কত না, তুই স্যার রাত 12টার পরে ফোন দিস, স্যার বুঝাই দিবেন। আমি কইছি ঠিক আছে শ্রীকৃষ্ণ কীর্তন যা বুঝেছি ক্লাস, যদি তাও না বুঝো, নৌকা খন্ড বোঝে নাই, সে
তারপর কি যমুনা খণ্ড বুঝে নাই, আমি কি এই দুইটা খণ্ড যদি বুঝতে হয় তোমারে, ওই রাত 12টার পর শুরু করুন, ঠিক আছে, ওই একটা দুইটা তিনটাও বাঁচতে পারে, ঠিক আছে। তাহলে কি স্যার আপনাকে রাত 12টার পর কল দিব? খাইছে রে, খাইছে 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 খাইছে, বুঝছে। এখন আরেকজনে কইতে স্যার আবার সরজাবাদ প্রথম থেকে শুরু করেন, বুঝছেন। আচ্ছা কি লিখছো? 23 নং পদটি খণ্ডিত আকার পাওয়া গেছে, তাই তো। এই 23 নং পদটির রচয়িতা কিন্তু ভূসুকুপা, লেখা লাগবে না, যদি লিখে রাখতে পারো। এই 23 নং পদটির রচয়িতাকে ভূসুকুপা, 23 নং পদটির রচয়িতাকে ভূসুকুপা। দ্রুত লেখো, দ্রুত 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 দ্রুত। 23 নং পদটি কি রচয়িতাকে ভূসুকুপা। এখন এখান থেকে একটা প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন ধরছিল 2019 সালে, ডিপলি প্রশ্ন ধরছিল। সে প্রশ্নটা হলো চৌর্যপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে। ওরা কতটা চালাক প্রাইমারির, মানে এত কঠিন প্রশ্ন ধরছে। আরে ভূসুকুপা, হ্যাঁ এটা তো ভূসুকুপা। এই প্রশ্নটা প্রাইমারিতে তুমি দেখবা আসছে, কত কঠিন। তাহলে এবার আমাদের ধরতে পারে যে চৌর্যপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে। লেখো, আন্দাজে ঢিল মারো। চৌর্যপদের, লেখো, চৌর্যপদের সর্বাধিক পদকর্তা রচয়িতা। চৌর্যপদের সর্বাধিক পদকর্তা রচয়িতা, চৌর্যপদের সর্বাধিক পদকর্তা রচয়িতা, দ্রুত লেখো, কাহ্নপা। চৌর্যপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে কাহ্নপা। ব্র্যাকেটে লিখবা কয়টি? 13টি। তোমরা দেখবা অনেকে এবার আমাদের ভর্তি হয়েছে, প্রাইমারি কোর্সে ভর্তি হয়েছে 11 থেকে 20তম গ্রেডের, ওদের অনেকের এবার প্রিলিতে টিকবে, মনে রাখো। এবার অনেকে কি এরা প্রিলিতেও টিকবে বিসিএস এ। আবার অনেকে বিসিএস পরীক্ষা দিবে, ওরকম ইস আমি যদি আর একটু পড়ে আসতাম তাহলে আমি আর 2টা 3টে দাগাইতে পারলে আমি প্রিলিতে টিকে যাইতাম। এই কাজটা হয়েছিল রেশমির দ্বারা। রেশমি আমাদের এখানে একজন আছে, ও হলো খুলনা বয়রা মহিলা কলেজের। তা রেশমি কি করছে, ও ভর্তি হয়েছে প্রাইমারি করছে। কোন কোর্সে ভর্তি হয়েছে? আমাদের প্রাইমারি করছে। ওই মাইয়া কাকতালি ভাবে বিসিএস প্রিলিতে টিকে গেছে। কি করছে? এবার বিসিএস লিখিত দিছে, ও ভাইবাও দিছে। বিসিএস লিখিত দিলে কি, ও ভাইবাও দিছে বিসিএস এর, কিন্তু কাকতালি ভাবে কোনো ক্যাডার পায় নাই। এরপরে ও এখনো বাইরে গেছে, র্যাঙ্ক বাড়ছে ওর, পরে আবার দ্বিতীয়বার দিছে বিসিএস, ওটাও টিকছে। সে প্রাইমারি ভুলেই গেছে, সে কি করছে, আবার বিসিএস দিছে, আবার টিকছে। ওই বিসিএসটার এই যে মাঝখানে যে ই গেল না, ভাইবাটা স্টপ করলো, ওইটা দিছে। ওদের তো মনে হয় আবার ভাইবা নিবে, তো ও আবার রিটার্ন দিছে 2টা। কপাল কারে কোথায় নিয়ে যায় তুমি কল্পনা করতে পারবে না। অনেকে এইটা আবার তুমি দেখো আমাদের সাথে তানিয়া সুলতানা। তানিয়া সুলতানার তো গতবার ব্যাচে যারা ছিল তারা ছিল। তানিয়া সুলতানা ভর্তি হলো আমাদের, ওর হাজবেন্ড আবার আমার খুব কাছে, ঠিক আছে। ওর হাজবেন্ড করলো কি যে ওরে ও হলো ইসের ভার্সিটি টিচার হয়ে গেছে, চিন্তা করা যায়। তানিয়া সুলতানা, তোমরা যদি কেউ ইসে থাকো, টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি যাও, দেখবো ওই ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার হয়ে গেছে সে এখন। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার, ও আমাদের বিসিএস কোর্সে ভর্তি ছিল। দেখো এরকম কার কোথায় কপাল খুলবে তুমি কল্পনা করতে পারবে না। হয়তো তুমি এটা ছোট্ট চাকরি পরিস্থিতি, আল্লাহ তোমাকে রিজিক কোথায় লিখে রাখছে তুমি তো কল্পনা করতে পারবে না। তুমি চেষ্টা করতে হবে। আল্লাহ রিজিক তোমার সামনে সামনে ঝুলাই রাখছে, তাই না? আর অনেকে আমরা বলি কি যে দূর কপালে থাকলে চাকরি হইব, না হলে না, বলি না আমরা কপালে। এই কপালের দোষ দিবা না, আল্লাহ তোমার সামনে কিন্তু সবগুলো কি ঝুলাই রাখছে। তোমার ওইগুলা কি করতে হবে, পরিশ্রমের মাধ্যমে তোমার ওইগুলা তুলে নিতে হবে। অনেকে বলে কি লঞ্চ ডুবে মরছে, আল্লাহ আল্লাহ আছে আর হায়াতে ছিল এই পর্যন্ত, এরকম কয় মানুষে। ওরে ভাই, আল্লাহ কি কইছে তোর ঝড় বন্যা তুই এর ভিতরে লঞ্চ ছাইড়ে দে? কইছে? আল্লাহ তো তোমার ঝড়ের পূর্ব আভাস দিয়েছে, সবই দিয়েছে যে এই টাইমে কোনো লঞ্চ কি ছাড়া যাবে না, ওখানে ঝড় বন্যা হবে, নদীতে উঠে দেশের মধ্যে চালাই। আল্লাহ যদি বাঁচায় এমনি বাঁচবো না, মরে গেলাম। এই কজগুলো কথা বলা যাবে না। তাহলে দেখো, তাহলে চৌর্যপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে কাহ্নপা। এবার দেখো চৌর্যপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা, ডট ডট দিয়ে দাও। এবার কি মনসুর আলম লিখছে আমার ক্লাস 9টা 30, অথচ লিঙ্ক দিল 10টা 22। আবার কেমন কথা? হ্যাঁ, লিঙ্কে অ্যাড ছিল না মনে হয়, না? দ্রুত লেখো, তার কি লিখবা? কি লিখছেন? আচ্ছা, এই লিঙ্ক দেরিতে পাই কেন আমার বলো তো তোমরা?
ও নেটের সমস্যার কারণে লিঙ্ক দেরিতে যায়। না না, আমার কথা শোনো, এখানে লিঙ্ক তো মনে করো এখানে যখন ক্লাস শুরু হয় তখন সাথে সাথে কিন্তু লিঙ্কটা দিয়ে দেয়, তা সবাই আবার কিছু কিছু পায় না, এর মূল কারণটা কি? এক নেটওয়ার্ক সমস্যা। দ্বিতীয়ত, আচ্ছা আমি বললাম, আমি একটা যে জিনিসটা বুঝি, আমি যে গ্রুপটায় ভর্তি হয়েছি বা যে কোর্সটা ভর্তি হয়েছি, আমি তো জানি এই গ্রুপটা কি, এটা তো জানি, আমার একটা মোবাইলের ভিতরে এটা আছে, আমি জানি আমি এই গ্রুপটা জব মেডিসিনের কাছ থেকে কি টাকা দিয়ে কি কিনছি, এবং আমার সামনে রুটিন কিন্তু একটা ঝুলানো আছে না, একটা রুটিন ঝুলানো আছে যে আজকে ক্লাস হ্যাঁ, তা আমি ওই টাইমের ভিতরে আমি কি করবো, আমার লিঙ্ক আসে না, সমস্যা নাই, তো আমি এর ভিতরে একটু ক্লিক দিয়ে ঢুকতে পারি না, দেখতে পারি না যে এর ভিতরে কি ড্যান্স চলে কিনা, কথা কোন, তাহলে এই সমস্যাটা হয়। আমি তো সহজ, আমি এই জিনিসটা আমি কিনে নিছি, আমি টাকা দিয়ে কিনে নিয়ে গ্রুপটা কিনে নিয়ে ভর্তি হয়েছি। আচ্ছা আমার শোনো, তা আমি যদি এই গ্রুপটা যদি ক্লিক করে ঢুকি, আমি তা ঢুকলে সমস্যা কি? দেখতে তো পারি, চেক করে আছে, দেখি শুরু হয়েছে কিনা, নাহলে ওয়েট করে 2-3 মিনিট 5 মিনিট, যদি দেখো যে ক্লাস শুরু হইতে তোমার 5 থেকে 10 মিনিট অতিক্রম হয়ে যায়, তুমি তারপরও কি এর ভিতরে কোনো ক্লাস হচ্ছে না, তুমি পাচ্ছ না, তুমি জানো যে এখানে ক্লাসটা চলতেছে, মানে চলতেছে না, তুমি জানো তোমার রুটিনে ক্লাস আছে এই টাইমে, তুমি 5 মিনিট ওয়েট করছো, দেখছো কি 5-10 মিনিট ওয়েট করছে যে তুমি ওর ভিতরে কোনো ক্লাসও বা কিছু, তখন তুমি মনে করো যে হয়তো নিশ্চিত কোনো প্রবলেম আছে, তখন তুমি কি করবা, 509 একটা কল মারবা। কি করবা? 509 একটা কল মারে বলবা যে আমি তো ক্লাস কি হচ্ছে না, তাহলে সমস্যার সমাধান। আচ্ছা, এরপরে আমরা কি লিখলাম? চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? বুসুকুপা, ব্র্যাকেট লাগো 8টি, বোর্ডে লেখেন 8টি। ফেসবুকে ক্লাস হলে ভালো হয়, আবার কাজ জুমে হলে ভালো হয়, আচ্ছা সবই হবে, খালি অ্যাপসটা আসুক, তাই না? আমাদের সফটওয়্যার অ্যাপস এর মাধ্যমে এরপর থেকে ক্লাস নেবো, আর টেনশন থাকবে না তোমাদের, ওই অ্যাপসে তোমার ক্লিক করলে কি ও সবই অটোমেটিক ক্লাস পাবা, টেনশন নিও না। তার কি লিখলাম এটা? বুসুকু কয়টি? 8টি, কথা ক্লিয়ার? আচ্ছা, কারণ কি, কেন আমরা অ্যাপসে এত টাকা ব্যয় করলাম, 6 থেকে 8 লক্ষ টাকা ব্যয় করে অ্যাপস কিনলাম, কেন জানো? ওই যে ফেসবুক কইছি 30 দিন পর ভিডিও ডিলিট করে দিমু, 90 দিন পর ডিলিট করে দিমু, এই একটা আতঙ্ক কাজ করতেছে। আর একটা অনেক টিচারাই কট খাবে, যারা আলাদা আলাদা পড়ায় না ওরা কট খাবে, কারণ তো হারাই যাবে। আর একটা জিনিস হলো, আমাদের ওই ক্লাসগুলো সিরিয়ালে সাজানো, এগুলো অ্যাপস এর মাধ্যমে করলে সবচেয়ে সুবিধা। হ্যাঁ, অনেক রেকর্ড ডাউনলোড করা সবই করা যায়। হ্যাঁ, সব পাবা। এই জন্য ওইটা আমরা কি করতেছি, রমজানের 15 রমজানে তোমরা পরীক্ষা দিতে পারবা প্রথম অ্যাপস এর মাধ্যমে। আর এগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, এগুলো যারা জানে না, দূর এতদিন লাগে নাকি এরা ওরে ভাই, আমাদের এখানে কতজন যা নিয়ে আসছি, কত জায়গা থেকে হিসাব নাই। সর্বশেষ যে গ্রুপটা ওরা আসছে, এরা হলো যশোর থেকে একটা গ্রুপ নিয়ে আসছি তাদের, আমরা খুলনা একটা গ্রুপ আছে ওদের কাছে গেছিলাম, ওরা পারে নাই, ঢাকা কয়েকটা গ্রুপ ওরাও পারে নাই, সর্বশেষ একটা গ্রুপ আছে আমাদের চাহিদা মতো ওরা বানাই দিতে পারছে, এটা পারে উদ্ভাস একমাত্র, কিন্তু সালারা তো টিয়া চাই বেশি, ঠিক না? উদ্ভাস হলো, ওরা আইটি তে অনেক অভিজ্ঞ, ইভিএম চালু করলো কে? ওই উদ্ভাস। তাই মনে করে এদের কাছ থেকে কিনতে গেলে অনেকটা, আবার এদের কাছ থেকে কিনলে কয় কি আমাদের কাছ থেকে রাখতে হবে, হোস্টিং আমাদের দিতে হবে। পেয়ানাস, আমি কি তোমার হোস্টিং দিয়ে আমাদের স্টুডেন্ট গুলো সব তোমরা লই যাবা গায়ে, সমস্যা না, যে বিয়ে করবো আমি, কিন্তু বউ থাকবে তোমার কাছে, তাই হয় এটা এরকমই কইতেছে, আমাদের সবই দিবে কিন্তু হোস্টিং থাকবে ওদের কাছে। আমি আবার কইছি, বিয়ে করবো আমি, কিন্তু বউ থাকবে আপনার কাছে, তাহলে লাভ কি আমার? বুঝছেন? টোটাল এরকম। আচ্ছা যাই হোক, কি লিখলাম? বুঝুতবা। এবার লাগো চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা, চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা, চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা, তৃতীয় কে বলতে পারো? সরহপা, ব্র্যাকেটে লেখো 4টি। চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা সরহপা, দ্রুত লেখো। চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? সরহপা। কয়টা? 4টি, লিখছো? এবার লাগো চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা, পঞ্চম, চতুর্থ গেলে তো, চতুর্থ যায় না? ও, চতুর্থ সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কুক্কুরিপা আমাদের, হ্যাঁ কুক্কুরিপা। এ কয়টা? এ লিখছে 3টা।
আমি চিন্তা করি চর্যাপদের মোট কবি হলো 24 জন, একমাত্র একটা লেডি, চিন্তা করা যায় 24 জন মানুষের একটা বউ, 24টা পুরুষের কি একটা বউ, চিন্তা করা যায় না। এই চর্যাপদের 24টা কবির মধ্যে একটা নাকি লেডিস, 23 জনের একটা বউ, 23 জনের কি একটা বউ, চিন্তা করা যায়। এই মহিলা তো অনেক লাকি। ওকা এরা তো কলিগ তার, ওরে ভাই টেস্টেই তো লুচ্ছা, তো ও কেমনে ওখানে ভালো থাকে? তোমারে দেখা মানে ও কয় কি, আপনি জানেন কিভাবে? তুমি তো চর্যাপদের পদগুলো একটা পড়ে দেখো না যে ভিতরে কি লেখা, ও ভিতরে কি লেখা কিন্তু পড়ই নাই। আমি তো শরীয়ত মোতাবেক পড়াই সবসময় তোমাদের, কিন্তু চর্যাপদের ভিতরে যে কি আছে এগুলো তো এক একটা লাইন তুমি পড়লে তো তুমি নিজেই রাতে ঘুমাইতে পারবা না। তোমার তো শোনা লাগবে, কিন্তু তুমি তো বিয়ে করছো, তোমার তো ডিপলি কাহিনী শোনার দরকার আছে। কও তুমি তো বিয়ে করছো, যেগুলো বিয়ে করে না এখানে ক্লাস করে ওরে তো রাতের ঘুম হারাম হয়ে যায়, এমনি কালকে রমজান, তো তুমি এই ডিপলি যাও কেন? তা চর্যাপদের এই চতুর্থ সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? কয়টি? এবার লাগো চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা, পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা শশালু। দ্রুত দ্রুত দ্রুত, হ্যাঁ শশা আছে না, শশালু। শতে লিখবা সবর পা, শতে হলো 3 জন, সাথে হলো শান্তি পা, সাথে কি শান্তি পা, লুতে কি লুই পা। দ্রুত লেখো সবর পা শান্তি পা একটা কি লুই পা। তার আমরা লিখছি শশালু। তা চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা শশালু, ব্র্যাকেটে লিখবা দুইটি। চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? শশালু। হ্যাঁ একজন লাগছে শশা আলু, লিমা লিখছে শশা আলু, তাহলে মনে থাকবে শশা আলু, ভালো কথাই কইছে। কি মনে রাখবেন? শশা আলু। তো শশা আলু, দ্রুত লেখো শশা আলু। ও ভালো কথা কইছে স্যার, এইটা মনে থাকবে বেশি, শশা আলু। ব্র্যাকেটে লেখো দুইটি, শশা আলু, শশা আলু। লিখছে চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কারা? শশা আলু। এরা কয়টা লিখছে? অর্থাৎ সবর পা দুইটা, শান্তি পা দুইটা, লুই পা দুইটা। দেখো অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন, অবশিষ্ট কবিরা সবাই একটি করে পদ লিখছেন। হ্যাঁ অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন, অবশিষ্ট পদকর্তারা সবাই কি? অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন, অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখেছেন। দ্রুত লেখো। লিখছেন? গুড। এবার স্টার দাও, স্টার দিছ? লেখো চর্যাপদের মূল বিষয়বস্তু, চর্যাপদের মূল বিষয়বস্তু বৌদ্ধ ধর্মের গয়যুগের ঢয়বিন্দুরা গুরু তত্ত্বকথা। চর্যাপদের মূল বিষয়বস্তু, চর্যাপদের মূল বিষয়বস্তু কি? গুরু তত্ত্বকথা। চর্যাপদের মূল বিষয়বস্তু গুরু তত্ত্বকথা। চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি। চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে 6 পিস। দ্রুত দ্রুত দ্রুত, চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে কয়টি? 6টি। চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি। আর স্যার চর্যাপদে আর কোন পদটি এখনো পাওয়া যায়নি? 24, 25 আর 48 পদ খুঁজে পাওয়া যায়, এত ডিপলি লাগবে না তোমাদের। তারা কি বললাম? চর্যাপদের প্রবাদ বাক্য পাওয়া গেছে কয়টি? 6টি। দ্রুত লেখো প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি। ক্লিয়ার? চর্যাপদ তিব্বতীয় ভাষায় প্রথম অনুবাদ করেন। চর্যাপদ তিব্বতীয় ভাষায় প্রথম অনুবাদ করেন। শর্টকাট লেখো, চর্যাপদ তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন
তিব্বত 570 সাবান। চর্যাপদ তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন। ছোটবেলা আমরা কক্স সাবান দিয়ে গোসল করতাম এই ইসের সময় না, ঈদে, এখন এটা নাই। চর্যাপদ তিব্বতীয় ভাষায় প্রথম অনুবাদ করেন কে? ডক্টর কীর্তিচন্দ্র। ডক্টর কীর্তিচন্দ্র, দ্রুত লেখো। চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? ডক্টর কীর্তিচন্দ্র। লিখছো ডক্টর কীর্তিচন্দ্র, ডক্টর কীর্তিচন্দ্র। এবার লেখো চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার করেন। চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার করেন। চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার করেন। অর্থাৎ এই বেটা যে লিখছে এই লেখাটা আবিষ্কার করলো কেডা, এটা হলো আসল কথা, তাই না? চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এটা বিশেষ পরীক্ষা আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, দ্রুত লেখো। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি লিখছেন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল, লেখো ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ছিল বলতে পারো? মহামহোপাধ্যায়। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ছিল? মহামহোপাধ্যায়, দ্রুত লেখো। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়, দ্রুত লেখো। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায়, দ্রুত 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 লিখছেন মহামহোপাধ্যায়। এবার লেখো বুদ্ধিস্ট মিস্টিক সং, BUDDHIST, বুদ্ধিস্ট, MOS মিস TICS, বুদ্ধিস্ট মিস্টিক্স সং। এই বইটা কে লিখছে? চর্যাপদ বিষয়ক বই একটা, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বুদ্ধিস্ট মিস্টিক্স সং, এই বইটা লিখছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আরেকজন তাকে এটা আবিষ্কার করতে কইছে লেখাটা, কি আর করা। বুদ্ধিস্ট মিস্টিক্স সং, কি লিখলা? বুদ্ধিস্ট মিস্টিক্স সং। এই বইটা কে লিখছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবার লেখো ODBL, এটা চর্যাপদ আছে এর ভিতরে। ODBL বইটি কে লিখছে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। লেখো ODBL বইটা লিখছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ODBL বইটা কি লিখছে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আচ্ছা, আমরা যেটা লিখছিলাম চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার এবং প্রকাশ করেন, ওখানে আবিষ্কারের পর আর একটু লেখেন প্রকাশ করেন, ওই একই ব্যক্তি। চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার এবং প্রকাশ করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এটা লিখছিলাম না আমরা, ওখানে আবিষ্কার এবং লিখে প্রকাশ লেখো। হ্যাঁ, চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার এবং প্রকাশ করেন। চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার এবং প্রকাশ করেন কে? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ আবিষ্কার এবং প্রকাশ করেন। এটা মায়ের একটা তক্তা বানায় ফেলাইতে, তুমি কোন প্রশ্ন করছো বসে বসে? ও লেখছে কি দেখো তো, চর্যাপদের তিব্বত ভাষার প্রথম অনুবাদ করেন, এটার মধ্যে আবার আবিষ্কার ঢুকেছো তো, ডক্টর কীর্তিচন্দ্র শেষ। তা চর্যাপদের তিব্বত ভাষার অনুবাদ আবিষ্কার এইখানে লেখো এবং প্রকাশ করেন। লেখো। ক্লাস করার সময় কি হাজবেন্ডের কথা মনে পড়ে? আমার সামনে বসে লিখতেছে, আবার অনলাইনে ওরা কি করে আল্লাহ জানে। ক্লাস করতে আসলে তোমার ওই বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে, ক্লাস করতে আসলে গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে, হাজবেন্ডের কথা মনে করে, বউর কথা মনে পড়ে। এটা কেমন কথা রে ভাই? আমি যতটুকু
পড়াই, এই 1.5 ঘন্টা আমারে সময় দাও। ওই হাজবেন্ড ভুলে যাও, হাজবেন্ড গার্লফ্রেন্ড ভুলে যাইতে, বয়ফ্রেন্ড ভুলে যাইতে। এই আরো দেখছে স্যার আমরা অনলাইনে সবাই লিজেন্ড, দেখছো দেখছো দেখছো, ওরা সবাই যা আমরা সব ঠিক আছে, তোমরা অফলাইনে যারা আছো তোমরাই ভেজাল। আচ্ছা, তো ওডিবিএল বইটা কে লিখছে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওডিবিএল। আচ্ছা, সূর্যপথ কোথায় পাওয়া গেছে বলতে পারো? নেপাল, নেপালে পাওয়া গেছে। সূর্যপথের টিকাকার? আচ্ছা দেখো এখানে কি কি প্রশ্ন আসছে সূর্যপথে, যেগুলো বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষা আছে। সূর্যপথের টিকাকারের নাম কি? মণিদত্ত, এটা পড়াইছি আমরা। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সাথে যুক্ত? চর্যাপদ, এটা আমরা পারছি। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বসু কবি, এটা আমরা পড়ছি। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কানহপা, কয়টি? 13টি, এটা বিশেষ পরীক্ষা, এটা আমরা পারছি। বাংলা সাহিত্যের আদি কবি কে? লুইপা, এটা আমরা পারছি। চর্যাপদ কোন ছন্দে লেখা? এটা আমরা পারছি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কি? চর্যাপদ বা দোহা কোষ। এটা প্রথমে, একেবারে প্রথমে যাও, প্রথমে যেখানে লিখছি বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ কি, এটা কি লেখাইছিলাম? লেখাই না, আর একটা বাক্য লেখো, বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ। একটা লাইন স্টার দিয়ে লেখো, বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ। বাংলা ভাষা বা সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ লেখো, বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ, অথবা বাংলা ভাষার আদি নিদর্শন বা প্রথম গ্রন্থের নাম কি? চর্যাপদ, চর্যাপদ বা দোহা কোষ। তা বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রাচীনতম গ্রন্থের নাম কি? চর্যাপদ, অবলিক দিয়ে কি লিখবা? দোহা কোষ। যদি কোনো কারণে চর্যাপদটা না থাকে তখন টিক মারবা কোনটা? দোহা কোষ। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আছে, 2024 সালে বিটিভি উপ সহকারী প্রকৌশলী পরীক্ষা আসছে, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907, সবাই পারছি। 28তম বিশেষ পরীক্ষা আসছে, চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। এবার দেখেন 40তম বিশেষ পরীক্ষা আছে, চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। আবার দেখো এখানে আছে চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কি? কোনটা আচরণীয় আর কোনটা আচরণীয় নয়, এই কথাটা লিখে রাখো। চর্যাচর্য বিনিশ্চয় অর্থ, চর্যাচর্য বিনিশ্চয় অর্থ লেখো, কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়, এবং কোনটি আচরণীয় নয়। লেখো চর্যাচর্য বিনিশ্চয় অর্থ, কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। শোনো, তোমরা যদি কোনো ক্লাস না পাও 509 কল দিবা, তাহলে কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয় লিখছেন, এটা কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয় 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 নয়। ক্লিয়ার? কি পরিবেশটা সুন্দর না? কোনো হইছেই নেই, লিখছেন? ওকে, তাহলে এটা পারছি আমরা। আচ্ছা দেখো, চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্মমতের কথা আছে। এটা 40তম বিশেষ পরীক্ষা আছে, এটা আমরা পারলাম। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? আচ্ছা, এটা তো কাইটে দিই, একটা দাও তো, এটা 2বার আসছে প্রশ্নটা, একটা কলম দাও তো। ও শৈলে প্রেম আছে, ওর প্রেম শেষ। আচ্ছা, তালপাতার পুঁথিচিত্র কোন যুগের? প্রাচীন যুগে। পাল, এই যে যারা চর্যাপদ রচিত হয় কোন আমলে? পাল আমলে। লেখো চর্যাপদ রচিত হয় পাল আমলে। চর্যাপদ রচিত হয় পাল আমলে। লেখো চর্যাপদ রচিত হয় পাল আমলে। চর্যাপদ রচিত হয় পাল আমলে। চর্যাপদ রচিত হয় কোন আমলে? পাল আমলে। দুইতে লেখো। এবার লেখো, এখানে একটা পল্লী বিদ্যুতের পরীক্ষা আছে, চর্যাপদ কি? লেখো চর্যাপদ হলো কাব্যধর্মী। চর্যাপদ হলো কাব্যধর্মী।
চর্যাপদ হলো কাব্যধর্মী সাহিত্য। চর্যাপদ হলো কাব্যধর্মী সাহিত্য। দ্রুত লেখো, চর্যাপদ হলো কাব্যধর্মী সাহিত্য। চর্যাপদ হলো কাব্যধর্মী সাহিত্য। আর একটা প্রশ্ন আসছে, কান্নপা পূবালী ব্যাংকে আসছে, কান্নপা কয়টি পদ রচনা করছেন? 13টি, সবাই পারি। আর একটা পূবালী ব্যাংক আর একটা প্রশ্ন, চর্যাপদের মোট পদকর্তা কতজন? 24 জন। থ্যাংক ইউ। চর্যাপদে এই দাও, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন পরীক্ষা চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে কয়টি? 6টি। ভেরি গুড। আবার আরেকটা পরীক্ষা আসছে, দেখো সিকিউরিটি প্রিন্টিং পরীক্ষা আবার একটা 2023 সালে আসছে, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বসুকম। আবার সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা আসছে একটা, বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম চর্যাপদ। আবার দেখো আরেকটা পরীক্ষা আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, সম্মানিত ব্যাংকে আসছে, চর্যাপদে কোন পদটি খণ্ডিত করে পাওয়া গেছে? 23 নং পদটি। দেখছো কত সুন্দর। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? চর্যাপদে কতজন কবির পদ আছে? 24 জন। না, এখানে বলছে চর্যাপদে কতজন কবির পদ আছে। এটা কিন্তু অপশন, এখানে ব্যাখ্যা আমি লিখে দিছি, দেখো ক্যারিয়ার প্লাস বই ব্যাখ্যা লিখে দিছি, এখানে ব্যাখ্যা দিতে হবে আমার। আসলে কিন্তু 24 না, হওয়ার কথা 23, কিন্তু 23 অপশনে নাই, তাই 24 মারছি। বউ না থাকলে শালিরে টিক দিবে, এরকম। বউ না থাকলে কি শালিতে ঠিক মারতে হইব? ভুল হয়েছেন তো, নাই, কাছাকাছি আছে 24 মারি দিতে হবে। তোমার অপশনে দিছে 27, 26, 24, 25, 24 মারি দেবো, ওটা 24 ছাড়া গতি নাই। আচ্ছা এবার দেখো, চর্যাপদে কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে? 46.5টি। এটা আমরা পারছি, ডাক অধিদপ্তরে আসছে। চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। এটা আমরা পারছি, খাদ্য অধিদপ্তরে আসছে। ইজিলি। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন? তিব্বত, নেপাল। এটা 2024 সালে পরিবার পরিকল্পনা পরীক্ষা আসছে, দেখছেন। আবার বস্ত্র অধিদপ্তর আসছে, ডাকার্ণব কোন ভাষায়? ওটা ডাকার্ণব অপভ্রংশ ভাষায় লিখিত। এটা ডাকার্ণবটা, এটা ইসে আমরা পাইলাম না, কোনটা শেষে একটা পাইলাম না, ওই যে 4টা লিখিত একটা প্রশ্ন লেখাইলাম, যে একটা কি চর্যাচর্য বিনিশ্চয়, 2 নম্বরে কি ছিল? সরপদের দোহা কোষ, 3 নম্বর কি? কৃষ্ণপদের দোহা কোষ, শেষেটা কি? ডাকার্ণব। তা দেখে ওই লিখিত প্রশ্ন থেকে প্রিলি ধরে, চিন্তা করছো? ধরে। আচ্ছা, যারা অনলাইন আছে সবাইকে একটু বলি, আমাদের প্রথম রিটিন প্রশ্নটায় যাও। রিটিন প্রশ্নটা পাইছো? ওখানে আমরা লিখেছিলাম যে হরপ্রসাদ শাস্ত্রী মোট 4টি পুঁথি উদ্ধার করেন। কয়টা পুঁথি? 4টা। একটার নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। তা চর্যাচর্য বিনিশ্চয় লেখা, ওটা ব্র্যাকেটে লেখো, এটি প্রাচীন বাংলা ভাষায় রচিত। ওই যে চর্যাচর্য বিনিশ্চয়, ওর পাশে ব্র্যাকেটে লেখো, এটি প্রাচীন বাংলা ভাষায় রচিত। এটি প্রাচীন বাংলা ভাষায় রচিত, এই ব্র্যাকেটে লিখে রাখো। ওই যে আমরা প্রথম একটা লিখিত প্রশ্ন লেখাইছি না, যারা অনলাইন আছো, হ্যাঁ, ওইখানে কিন্তু একটা লেখাইছি কি, যে 4টি পুঁথি পাওয়া গেছে। আমাদের 1 নম্বর পুঁথিটার নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। ব্র্যাকেটে কি লিখছো? এটি প্রাচীন বাংলা ভাষায় রচিত। এরপরে আছে কি? এরপরে দেখো, আমি লেখাই দিই তোমাদের খাতায়, এই 2 নম্বর এভাবে লেখা আছে কি? সরহ 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 সরপাদের দোহা। 2 নম্বরে। 3 নম্বরে কি লেখা আছে? কৃষ্ণপদের দোহা। 4 নম্বর কি লেখছে? ডাকার্ণব। ডাকার্ণব। এখন দেখো, এরকম পাশে ব্র্যাকেট দাও তোমাদের খাতায়, ব্র্যাকেট দিয়ে এখানে লেখো, এগুলো অপভ্রংশ ভাষায় রচিত। হ্যাঁ, এই তিনটাই, এগুলো অপভ্রংশ ভাষায় রচিত। দেখছো, তার লিখিতর ভিতর থেকে ডিপলি প্রশ্ন ধরে, ছোট ছোট 4টি পরীক্ষায়। কোথা থেকে যে প্রশ্ন ধরবে, এটাই হলো আসল কথা। আমার কথা, সহজ কঠিন প্রশ্ন আসলে তোমরা টিকবা, যদি সহজ প্রশ্ন আসতো তো বাজারে একটা গাইড কিনে পড়তে পারে, তাই না? প্রশ্ন যত কঠিন হবে তত তোমাদের জন্য বেস্ট। লিখছে স্যার, এই প্রশ্নগুলো আমাদের বইতে আছে। ওরে পেটা, চর্যাপদে পিডিএফ দিয়ে দিব, সব আছে, হইলো? এগুলো কোন ভাষায়? অপভ্রংশ ভাষায় লেখা। এরপরে আসছে চর্যাপদ বাংলা ভাষায় রচিত, একথা প্রমাণ করেন কি? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ বাংলা ভাষায় রচিত, একথা প্রমাণ করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটাও সহজ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এনবিআর পরীক্ষা আসছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? বঙ্গ কামরূপী। ভেরি গুড।
কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোতে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? এটাও পারছি। চর্যাপদ হলো কি? চর্যাপদ হলো সাধন সঙ্গীত। বাংলাদেশ ব্যাংকের এডিটার্সে লিখে রাখো, চর্যাপদ হলো সাধন সঙ্গীত। স্টার দিয়ে লেখো, চর্যাপদ হলো সাধন সঙ্গীত। লেখো, চর্যাপদ হলো সাধন সঙ্গীত। চর্যাপদ হলো সাধন সঙ্গীত। চর্যাপদ আছে, চর্যাপদ কি? সাধন সঙ্গীত। লিখছো? গুড। চর্যাপদ রচনার উদ্দেশ্য কি? জীবন বীমা কর্পোরেশন আসছে। লেখো, চর্যাপদ রচনার উদ্দেশ্য হলো ধর্মচর্চা। চর্যাপদ রচনার উদ্দেশ্য ধর্মচর্চা। চর্যাপদ রচনার উদ্দেশ্য ধর্মচর্চা। লিখছেন? সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষার চর্যাপদের আদি কবি কে? লইপা। মনে থাকবে? এই যে দেখো, এখানে একটা প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? 23 জন। এটা কিন্তু ঠিক আছে। যাই হোক, এখান থেকে যতগুলো পড়াইছি সবই পারবা। এমন কোন চাকরি পরীক্ষায় নাই, বিসিএস হোক যাই হোক, যে পরীক্ষা আসবে পারবা না। কথা ক্লিয়ার? এই যা লেখাই দিলাম একদম ক্লিয়ার। এরপর মনে করো যদি কারো কোথাও মিসিং থাকে, চর্যাপদের পিডিএফটা আমি দিয়ে দিতে বলতেছি। ওকে, ক্লিয়ার? মনে থাকবে? মনে থাকবে তো? যারা শেষে জয়েন করছিলেন, সমস্যা ফিল করছেন, তারা কি করবেন? তারা ওইটাই করো। আবার বলে দিচ্ছি, যারা অনলাইনে ক্লাস করো, যদি কোনো কিছু আজকে ক্লাসে না বুঝতে পারো, 01755072190 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা। কোনো নো মেসেজ, কি দিবা? ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কল দিবা। আজকে ক্লাসে যদি কোনো কিছু না বুঝতে পারো, ঠিক আছে? আর একটা কাজ করবা, গিফট থাকবে আজকের এই ফাউন্ডেশন ব্যাচের ক্লাসটা, ফাউন্ডেশন ব্যাচের এই প্রাচীন যুগের ক্লাসটা, যাদের হাতে লেখা সুন্দর মতো করে হ্যান্ড নোট করবা। হ্যান্ড নোট কইরা আমাদের কাছে জমা দিবা। মনে থাকবে? অনলাইন হোক অফলাইন হোক, এইটার হ্যান্ড নোটটা জবাব দিবা। যার হ্যান্ড নোট ভালো হবে হাতের লেখাতে, সে ভাইরাল হয়ে যাবা। কারণ তুমি তো লিখবা, এখানে তুমি উপরে যে হ্যান্ড নোটটা করবা, এখানে কোনায় লিখে দিবা। ঠিক আছে? কি লিখবা? নাসির স্যার। কি লিখবা? জব মেডিসিন। এরকম লিখবা খাতা, জব মেডিসিন। ঠিক আছে? ক্লাস কার এবার কি টপিক? কি টপিক? প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ। কোনার কি লিখবা? প্রাইমারি। লিখবা প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ। টপিক প্রাচীন যুগ, সাহিত্য কি? প্রাচীন যুগ। এটা কোনায়, খাতা কোনায় লেখা, এবার সুন্দরভাবে এইভাবে একটা হ্যান্ড নোট তৈরি করবা নিজে। মনে থাকবে তো? যার হাতের লেখাটা ভালো, তারটাই কি পেজে পোস্ট দিয়ে দিব। দেখবা যে খালি যদি একটা কথা লিখে দিই, 14 গোষ্ঠী পেজ যদি এটা লেখা যায় যে প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচের একদম 14 গোষ্ঠী দিয়ে বাইরে থেকে জীবন আসবে। তোমার এইটা বাঙালি যতজনে প্রাইমারি পরীক্ষা দিবে, ওই খালি শেয়ার করে রাখবে তার আইডিতে। কি শেয়ার করে রাখবে। আমি এই জিনিসটা কেমনে দেখলাম শোনো, ওই দিনকে এখানে একটা মেয়ে আসছে, ও হলো এবার ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে আসছে জগন্নাথে। আমাদের স্টাফের আবার বোন। আমি কি তোমার মোবাইলে পড়ে, আমি তুমি কি পড়ো দেখি। ঠিক আছে? পরে দেখি যে আমারই একটা সমাসের কি পড়ে, মানে আমি নাসির স্যার সমাসের যে আমরা ওই পিডিএফ গুলো দিই না, ক্যারিয়ার প্লাস বইয়ের যে আপডেট পিডিএফ দিই, ওটা আমি তুমি এটা কই পাইছো? আমি জানো এই বইটা কে লিখছে? পাইছো কয় নিট থেকে আমার বন্ধুরা দিছে, দেখছি এইটা সমাজ খুব ভালো লাগছে। আমি আচ্ছা আচ্ছা, এই ব্যক্তিটাই আমি। তো এরকম মনে করে তুমি তোমার বন্ধুদের হাতে দেখবা, ও যে এই পিডিএফ পড়ে, যেটা পড়ে হ্যান্ড নোট পড়ে, ও দেখবো আরে বাট এটা তো আমারই হাতের লেখা, এটা তো আমারই লেখা। এই জিনিসটা হবে। ঠিক আছে? ওকে, যাই হোক, এগুলা তোমরা ওই হ্যান্ড নোটটা আমার কাছে জমা দাও। মনে থাকবে তো? ওকে, হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবা। লিখে কি করবা? হোয়াটসঅ্যাপে পাঠাবা। মনে থাকবে তো? ক্লিয়ার? এই যেভাবে লেখাই দিছি নৈবিক দেখতে, যেটা লিখিত পরীক্ষা ওভাবে লিখে দিবা। লিখিত প্রশ্ন লেখাইছি কয়টা? 3টা না 2টা? দুইটা। একটা চর্যাপদের আবিষ্কার, ওটা লেখা লিখিত পরীক্ষায় আসতে পারে। আর একটা লেখাইছি কি চর্যাপদের ভাষা বিতর্ক, ওটা লিখিত পরীক্ষায় আসতে পারে। আর কিছু লেখাইছি লিখিত? মানে দুইটাই। তো দুইটাই লিখিত লিখছি, আর বাকিগুলো এমসিকিউ, পোস্ট স্টার দিয়ে প্রশ্ন উত্তর। ক্লিয়ার? যেভাবে লেখাইছে এইগুলা তোমরা যে পিডিএফটা পাবে, এই পিডিএফ এর ভিতরে যেগুলো স্টার দেয়া আছে, ওই স্টার, বাকি যে কটা মিসিং হয়েছে ওই স্টার দেয়া গোটা নোট খাতা করে ফেলবা, দেখবো অনেক সুন্দর হবে। ক্লিয়ার? আর একটু জিনিস লেখাই দিই, সেটা হলো নব চর্যাপদ আছে না, আর একটু 2-3 মিনিট ওয়েট করো, 2-3 মিনিট। আর একটু প্রশ্ন এখান থেকে আসতে পারে, কারণ একটা নম্বর যদি আমাদের মিস হয়ে যায় তাহলে আমরা কিন্তু বিপদে পড়বো। আর একটু জিনিস লেখো নব চর্যাপদ, আর একটু জিনিস লেখো নব চর্যাপদ, আর একটু জিনিস লেখো শুধু নব চর্যাপদ। হ্যাঁ, টপিকটার নাম কি দেবা? নব চর্যাপদ। এতটুকু লেখো।
নব চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। নবচর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নবচর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে। কত সালে? 1963 সালে। তা চর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। ঠিক আছে, এবার লেখেন নবচর্যাপদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। লেখো নবচর্যাপদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করছে এই বেড়া, কিন্তু প্রকাশ করছে কে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করছে কে? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1989 সালে। কত সালে? 1989। বাজারে অনেক গাইডে দেয়া আছে এটা 1988 সালে, এটা ভুল তথ্য। তাহলে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কত সালে? 1989 সালে। যদি অপশনে 89 না থাকে তখন 88 মারিয়ে দিবা। তাহলে নবচর্যাপদ আবিষ্কার করলো কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে। আবার কিন্তু এইটা আবিষ্কার করছে ওই বেটা প্রকাশ করতে পারে না, বেটা মারা গেছে, এলাকা প্রকাশ করতে পারে নাই। তাই এটা প্রকাশ করলো কে? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1989 অথবা কি 1988। দুইটা থাকলে 89 টিক মারবা। 1989 অথবা কি 1988। 89 88 থাকলে 89 তে মারিয়ে দিবা। ক্লিয়ার? না থাকলে 88 তে মারিয়ে দিয়ে আসবা। আচ্ছা, গেল এটা। এবারে লেখো নবচর্যাপদের মোট পদ সংখ্যা। নবচর্যাপদের মোট পদ সংখ্যা। নবচর্যাপদের মোট পদ সংখ্যা 250টি। 250টি, কিন্তু প্রকাশ পায় কিন্তু প্রকাশ পায় 98টি। কিন্তু প্রকাশ পায় কয়টি? নবচর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি? 250টি। প্রকাশ পায় কয়টি? 98টি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? লিখছেন? গুড। এবার লেখেন নতুন চর্যাপদ। কি লিখবা? টপিকটার নাম লেখো নতুন চর্যাপদ। নতুন লেখো নতুন চর্যাপদ, দ্রুত দ্রুত। নতুন চর্যাপদ। নতুন চর্যাপদ। নতুন চর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন। নেপালের মন্দির। নতুন চর্যাপদ নেপালের মন্দির থেকে আবিষ্কার করেন। নতুন চর্যাপদ নেপালের মন্দির থেকে আবিষ্কার করেন ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। ডক্টর শাহেদ লেখো, শর্টকাট। ডক্টর কি? শাহেদ। এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, ব্র্যাকেট লেখো ঢাবি অধ্যাপক আর কি। নতুন চর্যাপদ নেপাল থেকে সংগ্রহ করেন কে? ডক্টর শাহেদ। কত সালে? 2008 সালে। 2008 সালে। তাহলে নতুন চর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন ডক্টর শাহেদ। কত সালে? 2008 সালে। দ্রুত দ্রুত দ্রুত। নতুন চর্যাপদ নেপাল থেকে আবিষ্কার করেন ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। লিখছো? এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন 2017 সালে। এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন 2017 সালে। এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন কত সালে? এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন 2017 সালে। এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন কত সালে? এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন 2017 সালে। লিখছেন এটা? এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন 2017 সালে। লিখছে? গুড। এবার লেখো নতুন চর্যাপদের মোট পদ সংখ্যা। নতুন চর্যাপদের মোট পদ সংখ্যা 413টি। 413টি। নতুন চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টা? 413টি। ওকে। নতুন চর্যাপদের মোট পদ সংখ্যা 413টি। এই সোহাগ, এই চর্যাপদের পিডিএফটা দিয়ে দে। চর্যাপদের পিডিএফটা দিয়ে দে।
ওকে, পিডিএফটা দিয়ে দিতেছে, সুন্দর মতো হ্যান্ড নোট তৈরি করো, মনে থাকবে তো। ধারাবাহিক বাংলার জন্য আলাদা খাতা বানাবা, ইংরেজির জন্য আলাদা, ম্যাথের জন্য আলাদা আলাদা খাতা বানাবা, ঠিক আছে? হ্যান্ড নোট করে রাখলে ওগুলো খালি উল্টেই যাবা, বারবার পড়বা না, পড়ার স্টাইল মনে রাখবা। তুমি মনে করো জানো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কিছু যাও, ওই কোর্সটা বারবার পড়ার দরকার আছে? ওরা তুমি পড়বা না, তুমি লাল কলম, পিঙ্ক কালার কলম, কত আইটেমের কলম ব্যবহার করবা, যেটা যেটা তুমি পারবা না ওটা টিক দিয়ে রাখো, তাহলে তোমার পড়াটা খাতাটা খালি উল্টেই যেতে পারবা পরীক্ষার হলে। তুমি যে প্রত্যেকটা একবার পারো, ওইটা পারা জিনিসটা যদি আবার পড়ো তাহলে দরকার আছে? এই জন্য তুমি কি করবা, পড়ার স্টাইলটা খেয়াল রাখবা। তুমি এটা পারো, সূর্যপদ্র কত সালে আবিষ্কৃত হয়, 1960 সালে, তুমি পারো, আবার বারবার এটা পড়বা, যেটা পারো না ওটা টিক দিয়ে রাখবা, এক এক কালার কলম ইউজ করবা, করে করে সব এরকম হ্যান্ড নোট করবা, ঠিক আছে? ওকে, গুড নাইট। শেষ শেষ শেষ।